ওকে, তো তোমরা যে পিকচারটা দেখতেছো, রাসেল মিয়া দাগাদাগি শুরু করছো। কেউ কেউ এটার উপরে দাগাদাগি করবা না, হ্যাঁ? তাহলে জিনিসটা স্ক্রিনশট মারতে সমস্যা, স্ক্রিনশট মারলে অন্যদের এই দাগ উঠে থাকে, এটা খুব একটা ব্যাড বিহেভিয়ার। তোমরা চেষ্টা করবা কেউ দাগাদাগি, শুধুমাত্র পড়বা, কোনো সমস্যা হলে আমাকে বলবা, হ্যান্ড রেজ করবা। তো আমরা যেই ছবিটা তোমরা এখন দেখতে পারতেছো, যেই যেই ফ্রন্টটা তোমাদের সামনে আছে, তোমরা দেখতেছো একটা পদার্থ গঠিত, একেবারে সম্পূর্ণ বাম পাশে দেখো একটা পদার্থ আছে, মানে মেটার লেখা, দেখতে পারতেছো সবাই না? মেটার লেখা। একটু সাউন্ড হলে ভালো হয়, ওরা যদি ফিডব্যাক দেয়। আমি ওইটা ওইটা মিউট মিউট আমি মিউট করে দিব পরে, দুই একজন বলুক, হ্যাঁ। হ্যাঁ, চ্যাটটা থাকুক। সবাই কি আমার কথা শুনতে পারছো? স্ক্রিনটা বড় করতে হবে। হ্যাঁ, ইয়ে করে দিই। ওকে, স্ক্রিন বড় করে দিলাম। এখন সবাই ভালো করে দেখতে পারতেছে আশা। সাউন্ড ক্লিয়ার? স্যার সাউন্ড ক্লিয়ার? আব্দুল্লাহ রাদিন, সাউন্ড কি ক্লিয়ার? ওকে, আচ্ছা, ঠিক আছে। আমরা স্যার সব সব একেবারে বাম পাশে তোমরা একটু পিকচারটা দেখো। হ্যাঁ, থ্যাংক ইউ অ্যান্সার দেওয়ার জন্য। আমি তো তোমাদের কমেন্টগুলো দেখতে পারি, তোমাদের সাউন্ড অফ করে রাখছি যেন ডিস্টার্ব না হয়। ক্লিয়ার, থ্যাংক ইউ অ্যান্সার দেওয়ার জন্য। ওকে, তো সবার বাম পাশে আমরা একটু দেখি, একেবারে ফুলের মতো, তোমরা কি ফুলের মতো দেখতে পারতেছো? ব্রাউন কালার, ব্লু কালার, ব্রাউন কালার, ব্লু কালার, এটা জাস্ট বোঝানোর জন্য। স্যার এটা হচ্ছে একটা পদার্থ, এটা আমরা যেটা দেখতেছি পদার্থ, এবং এটা হচ্ছে আমরা পানিকে নিয়েছি। আমরা জানি পানি হইতেছে H2O দ্বারা গঠিত, অর্থাৎ দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন। আমরা যে জিনিসটা বুঝতে চাচ্ছি যে এই যে পদার্থটা আছে, হ্যাঁ, এই পদার্থটাকে যদি আমরা প্রথমে ভাঙি তাহলে সেটা থেকে পাওয়া যায় অণু। এই পদার্থটাকে যদি আমরা ভাঙি সেটা থেকে আমরা পাওয়া যায় অণু। আমরা সবাই দেখতে পারতেছি যে অণু আছে, তোমরা ডান পাশে দেখবে পদার্থ থেকে ভেঙে আমরা ছোট্ট একটা অণু পেলাম। সেই অণুর মধ্যে আছে, এটা একটা পানির অণু, সেই অণুর মধ্যে আছে একটা অক্সিজেন পরমাণু এবং দুইটা হাইড্রোজেন পরমাণু। ক্লিয়ার? হ্যাঁ, একটা একটা দুইটা হাইড্রোজেন পরমাণু এবং একটা অক্সিজেন পরমাণু। ক্লিয়ার? তারপরে আমরা আবার অণুটাকে ভাঙলাম, তারপরে আমরা স্যার আবার অণুটাকে ভাঙলাম, অণুটাকে ভাঙলে আমরা কি পাচ্ছি? একটা পরমাণু। আমরা হাইড্রোজেন পরমাণুটাকে বাদ দিলাম, আমরা বোঝার জন্য শুধুমাত্র অক্সিজেন পরমাণুটাকে নিলাম। খেয়াল করো স্যার, আমি জাস্ট দেখাতে চাচ্ছি আমরা একটা জিনিসকে ভাঙতে 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 কোন জায়গায় যাচ্ছি। তো আমরা একটা পরমাণু পেলাম, এখন আমি এই পরমাণুটাকে ভাঙতে চাই, পরমাণুটাকে ভাঙতে চাই। একটা সময় কিন্তু ছিল, আমি একটা সময় ছিল যে পরমাণু অবিভাজ্য, পরমাণুকে ভাঙা যায় না। হ্যাঁ, বিজ্ঞানীরা মনে করতো। তোমরা কি কেউ বলতে পারবা যে পরমাণু অবিভাজ্য, অ্যাটম অবিভাজ্য কোন বিজ্ঞানী বলেছিলেন? তোমরা একটু কমেন্টে জানাও তো দেখি। যারা শুনতে পারছো না তারা কল ওভার ইন্টারনেট ওই জায়গাটায় নক করো, কল ওভার ইন্টারনেট, তাহলেই শুনতে পাবা। উত্তর দিচ্ছ ডাল্টন, 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 ডাল্টন। স্যার ডেমোক্রিটাসের নাম কি কেউ শুনছো? ডেমোক্রিটাস, ডেমোক্রিটাস, ডেমোক্রিটাসের নাম কেউ শুনছো? হ্যাঁ, ডেমোক্রিটাসের নাম শুনতে হবে স্যার। সে আইসা এই কথা বলতেছিল যে পরমাণু হইতেছে সবচেয়ে, অ্যাটম হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম কণা এবং সে অবিভাজ্য। আর ডাল্টন বলেছেন যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে সরল পরমাণু, আর যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা হইতেছে যৌগিক পরমাণু, এরকম লাইক বলছিলেন। তাহলে সেই যে স্যার 1800 সালের দিকে, হ্যাঁ, আমরা বলছি পরমাণু অবিভাজ্য, পরমাণুকে ভাঙা যায় না, আজকে হইতেছে 2020 সাল। ওকে, জাহিদ হোসেন বলতেছে ইয়েস আমার তো হয়েছে। হ্যাঁ, আসলে হইলে অনেক ভালো লাগে। আহ, তাহলে পরমাণুটাকে ভাঙলাম, আমরা পরমাণুটাকে ভাঙলাম, এখন 2020 সাল। তার 1911 সালে কি আসলো যে এই পরমাণুটাকে ভাঙা যায়, উপরে গেল ইলেকট্রন, আমরা দেখতেছি নিউক্লিয়াস, আমরা দেখলাম নিউক্লিয়াস। এখন এই নিউক্লিয়াসকে স্যার ভাঙা যায়, এই নিউক্লিয়াসকেও ভাঙা যায়, এই নিউক্লিয়াসকে ভাঙলে আমরা পাই প্রোটন এবং নিউট্রন।
এখন প্রশ্ন হলো প্রোটন আর নিউট্রন কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। ইলেকট্রন কোথায় থাকে? নিউক্লিয়াসের বাইরে থাকে। ক্লিয়ার? তো আমরা এখন প্রোটন এবং নিউট্রন কোথায় আছে? নিউক্লিয়াসে। প্রোটন এবং নিউট্রনকেও ভাঙা যায়। তোমরা একটু মনে রাখতে হবে প্রোটনকে ভাঙলে কি পাওয়া যায়? প্রোটনকেও কিন্তু ভাঙা যায় স্যার। প্রোটনকে ভাঙলে পাওয়া যায় কোয়ার্ক। প্রোটনকে ভাঙলে পাওয়া যায় কোয়ার্ক। ঠিক আছে, প্রোটনকে ভাঙলে কি পাওয়া যায় স্যার? কোয়ার্ক পাওয়া যায়। আর নিউট্রনকে ভাঙলে কি পাওয়া যায়? কোয়ার্ক পাওয়া যায়। কেউ কি তোমরা আমাকে বলতে পারবা কোয়ার্ক কয় প্রকার? কেউ কি আমাকে বলতে পারবা কোয়ার্ক কয় প্রকার? দেখি কে বলতে পারো তাড়াতাড়ি। কোয়ার্ক কয় প্রকার স্যার? সবাই যারা কেউ লিখছে 2 2, ফারদিন আহসান, তুহিন আহমেদ লিখছে 6, রিফাত 2, সঞ্জিদা চৌধুরী 3, a lot of answer। হ্যাঁ, 2 2 2। আর আমরা এখন অনেক আছি কিন্তু স্যার অনেকে আছি কিন্তু সবাই কিন্তু উত্তর দিতেছি না। আমাদের ক্লাসটা হতে হবে ইন্টারেক্টিভ। হ্যাঁ, তোমাদের তোমাদের কল্পনা করতে হবে স্যার আমাদের সামনে আছে এবং স্যার আমাদেরকে প্রশ্ন করছে। সো আমি একটা প্রশ্ন করলাম, উত্তরটা আমি একটু পরেই দিব। কোয়ার্ক কয় প্রকার? ইফ ইউ নো দেন ইউ উইল আনসার মি। সো অনেকেই বলছো 2 এবং আমি মাত্র এই মিনিমাম 50 জন কমেন্ট করছো তোমরা। 50 জন অলরেডি 50 জন কমেন্ট করে ফেলছো এবং 50 জনের মধ্যে মাত্র 2 জনের অ্যান্সার কারেক্ট হয়েছে। এখন আরেকজন দিল, সেটা হচ্ছে আশরাফুল ইসলাম। সে একবার 7 বলছে, পরে 6 বলছে। রোকসানাও বললো 6। তো আমি 4 জনকে পেলাম যারা কিনা সঠিক অ্যান্সার দিল। অর্থাৎ কোয়ার্ক হইতেছে স্যার 6 প্রকার। আমরা নেক্সট স্লাইডে হয়তো দেখবো কোয়ার্ক 6 প্রকার। সো যারা জানো না তারা একটু রাইট ডাউন করে রাখবা, কোয়ার্ক হচ্ছে 6 প্রকার। এখন স্যার প্রোটন যেটা, তোমরা কিন্তু পিকচারটা দেখতে পাচ্ছ। প্রোটন যেটা, একটু দেখে দেখে বলো তো প্রোটনে কয়টা কোয়ার্ক আছে? প্রোটনে কয়টা কোয়ার্ক আছে একটু দেখে দেখে বলো তো স্যার। দেখি কে পারো। প্রোটন প্রোটন প্রোটনে কয়টা কোয়ার্ক আছে? এখনো 6টা লিখতেছো। আরে পরের কোশ্চেন, প্রোটনে কয়টা কোয়ার্ক আছে? প্রোটনে কয়টা কোয়ার্ক আছে? ইয়েস, নাও ইউ আর গিভিং দ্য রাইট অ্যান্সার। দ্যাট ইজ প্রোটনে আমার 3টা কোয়ার্ক আছে স্যার। দেখো ইউ ইউ ডি, তার মানে এই ইউ মানে হচ্ছে আপ, আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক। অর্থাৎ প্রোটনে স্যার 3টা কোয়ার্ক আছে, আপ কোয়ার্ক এন্ড ডাউন কোয়ার্ক। আপ কোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক। প্রোটনে 3টা কোয়ার্ক আছে এবং 2 ধরনের কোয়ার্ক আছে। প্রোটনে 3টা কোয়ার্ক আছে, 2 ধরনের কোয়ার্ক আছে। সো প্রশ্ন যদি এরকম হয় নিচের কোনটি প্রোটন 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 গঠন করে, তাহলে লেখা থাকলো আপ আপ ডাউন, এরকম লেখা থাকলো আপ স্ট্রেংথ চার্ম। তো তোমার মনে রাখতে হবে সেটা হচ্ছে 2টা আপ কোয়ার্ক প্লাস ডাউন কোয়ার্ক। প্রোটন গঠন করে 3টা কোয়ার্ক বাট 2 ধরনের কোয়ার্ক। কয় ধরনের কোয়ার্ক স্যার? 2 ধরনের কোয়ার্ক। কয়টা কোয়ার্ক? 3টা কোয়ার্ক। কয় ধরনের কোয়ার্ক? 2 ধরনের কোয়ার্ক। ঠিক আছে। ইন দ্য সেম ওয়ে স্যার তোমরা নিচে দেখতেছো নিউট্রন, তোমরা দেখতে পাচ্ছ নিউট্রন। স্যার কে বলতে পারবা নিউট্রন কয় ধরনের কোয়ার্ক দ্বারা গঠিত? নিউট্রন কয় ধরনের কোয়ার্ক দ্বারা গঠিত? কে বলতে পারবা? নিউট্রন কয় ধরনের কোয়ার্ক দ্বারা গঠিত? কয় ধরনের? আমি সঠিক আনসার চাচ্ছি। আলামিন আনসার দিয়েছে, রুকসানা আনসার দিয়েছে, ইসরাত জাহান, অনেকে 3 3 3। স্যার ইউ হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট মাই কোশ্চেন এন্ড ইউ মাস্ট গিভ দ্য ফুল কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন হইতেছে আমি বলেছি কয় ধরনের কোয়ার্ক। এই যে জাহিদ হোসেন দিলা উত্তর দিলা 3। স্যার কয় ধরনের যদি হয়, হ্যাঁ কয় ধরনের যদি হয় তাহলে স্যার 2 ধরনের। আর কয়টা যদি হয় তাহলে হচ্ছে 3টা কোয়ার্ক। তাহলে প্রোটনও 3টা কোয়ার্ক দ্বারা গঠিত, নিউট্রনও 3টা দ্বারা কোয়ার্ক গঠিত। প্রোটনও 2 ধরনের কোয়ার্ক দ্বারা গঠিত, নিউট্রনও 2 দ্বারা কোয়ার্ক দ্বারা গঠিত। পার্থক্য হচ্ছে প্রোটন হইতেছে 2টা আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক, আর নিউট্রন হইতেছে একটা আপ কোয়ার্ক 2টা ডাউন কোয়ার্ক। একটা আপ কোয়ার্ক 2টা ডাউন কোয়ার্ক, একটু পার্থক্য আছে। প্রোটন হচ্ছে 2টা আপ 1 ডাউন, আপ আপ ডাউন, আর নিউট্রন হইতেছে আপ ডাউন ডাউন ডাউন, আপ ডাউন ডাউন। এতটুকু সবাই ক্লিয়ার হইছো? আমি আরেকবার একটু রিপিট করে যাই, আমরা আস্তে আস্তে পড়বো স্যার। আমি আশা করি তোমরা সবাই ফুল কনসেন্ট্রেশন নিয়ে আসো এবং আমি সর্বোচ্চ চেষ্টা করব এই চ্যাপ্টারের প্রতিটা টপিক টাচ করার জন্য। সো তোমরা যেহেতু দুপুরবেলা একটু সিরিয়াসলি ক্লাস করবা, কনসেন্ট্রেশন দিবা। আমি কোশ্চেন করব, সেটা একজন বলছে তাইলে জি দিয়ে কি বুঝায় স্যার? আচ্ছা, ভেরি নাইস কোশ্চেন এবং ভেরি নাইস অবজারভেশন। তুমি যে খেয়াল করছো এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। অনেকে কিন্তু এই কোশ্চেনটা করে না, হোয়াট ইজ জি? স্যার জি হচ্ছে এখানে গ্লুয়ন বলে, জি এর পুনরুক্তি হচ্ছে গ্লুয়ন। স্যার এই গ্লুয়নটার কাজ হচ্ছে এই কোয়ার্ক গুলাকে একত্রিত রাখা, অর্থাৎ এটা একটা গ্লুয়নটা গ্লুয়োর মতোই কাজ করে। অর্থাৎ
রশির মতো এটা আপ ডাউন এই কোয়ার্কগুলোকে কি একসাথে কানেক্টেড রাখে, অর্থাৎ এখানে গ্লুয়নের কাজ হচ্ছে কানেক্টেড রাখা। উপরে দেখো জি ফর গ্লুয়ন লেখা আছে, এই জি দ্বারা হইতেছে, গ্লুয়ন দ্বারা হইতেছে আমরা এই কোয়ার্কগুলোকে কানেক্টেড রাখি। ওকে, সো প্রোটন 3টা কোয়ার্ক দ্বারা গঠিত, নিউট্রন 3টা কোয়ার্ক দ্বারা গঠিত। ওকে স্যার? হ্যাঁ, এই যে এখানে কোনটা দিয়ে এটা লাগবে না, মাউস দিলেই চলবে, ওরা বুঝতে পারবে। স্যার এই জি এর জন্য কনফিউজড হয়ে আরেকটা অ্যান্সার দেই নাই। আচ্ছা, এখন কি এই যে জি এর ব্যাপারটা কি, কনফিউশনটা কি স্যার দূর হয়েছে? মাউস হয়ে যাবে, কনফিউশনের ব্যাপারটা কি স্যার দূর হয়েছে? আরেকজন বলতেছে আরো বড় করলে, আরো বড় করা করা কি যাবে? এর চেয়ে বড় করে কি হবে? এখন আমার মনে হইতেছে এটা 24 40 ইঞ্চি স্ক্রিনের মতো, একটু বড় করা যাবে হয়তো। এখন ঠিক আছে, কি ধরে ওকে। এখন কি স্যার দেখতে পারতেছো? এই এই এখন কি স্যার দেখতে পাচ্ছ? হুম, আচ্ছা, এই স্লাইড নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এই স্লাইড নিয়ে কারো কোনো প্রশ্ন আছে স্যার? আমাদের কিন্তু 100 স্লাইড আছে, তোমরা যদি এক স্লাইডে এতক্ষণ থাকো, তাহলে কিন্তু আমরা আগে, আমাদের অনেক ইম্পর্টেন্ট পড়া আছে সামনে। এই স্লাইড নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? মেটার পদার্থকে ভাঙলে অণু, অণুকে ভাঙলে পরমাণু, পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, এবং মাঝখানে থাকবে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে আছে প্রোটন এবং নিউট্রন, প্রোটন এবং নিউট্রনকে ভাঙলে পাওয়া যাবে কোয়ার্ক। প্রোটন হইতেছে দুই ধরনের কোয়ার্ক, দুইটা আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক, এবং নিউট্রনও হচ্ছে দুই ধরনের কোয়ার্ক, একটা আপ কোয়ার্ক দুইটা ডাউন কোয়ার্ক। সো আমরা সামনে যাই, ক্লিয়ার? ওকে, সো এগেইন আমরা আরো একটা ফ্রেশ ছবি দেখতে পারতেছি তোমাদের সামনে। এখানে তোমরা স্পষ্টভাবে দেখতে পারতেছো আমাদের সেকেন্ড স্লাইড। একজন বলছে স্যার ইলেকট্রন কি ভাঙলে কি পাওয়া যাবে? স্যার এখনো ইলেকট্রনকে ভাঙে নাই, নতুন কোনো বিজ্ঞানী এখনো ইলেকট্রনকে ভাঙে নাই, ঠিক আছে? ওকে, যারা পুরাতন স্ক্রিনটা দেখো নাই তারা এইটাকেই মনে করো নতুন স্ক্রিন, ওইটা এটা সেম, ওইটা একটু ডিফারেন্ট। এটা আমরা ডাইরেক্ট দেখতে পারতেছি পানির একটা অণু, তোমরা দেখতেছো আমি মাউসটা নাড়াইতেছি, পানির ভি শেপড একটা অণু, ব্লু অ্যান্ড তোমার স্কাই ব্লু কালারের হাইড্রোজেন আছে, সেটাকে ভাঙলাম, আমরা অক্সিজেন পেলাম। স্যার অক্সিজেনে নিউট্রন আছে কয়টা, কে বলতে পারবা? অক্সিজেনে নিউট্রন আছে কয়টা, কে বলতে পারবা? এবং আমি নতুন স্ক্রিন দেওয়ার সাথে সাথে তোমরা স্ক্রিনশট মেরে রাখবা কিন্তু। বলো অক্সিজেনে নিউট্রন আছে কয়টা? অক্সিজেনে নিউট্রন আছে কয়টা? স্যার ইন্টারেক্টিভ ক্লাস, আনসার দিতে হবে, ঠিক আছে? অক্সিজেনে নিউট্রন আছে 8টা। যারা সঠিক অ্যান্সার দিতে পারছো তাদেরকে থ্যাংক ইউ, আর যারা ভয়ে অ্যান্সার দাও নাই তাদের জন্য দুঃখ বেদনা, ঠিক আছে? আর যারা স্মার্ট এন্ড কনফিডেন্ট তারা কিন্তু অ্যান্সার দিয়ে দিয়েছে। সো স্যার আমরা জানি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, অক্সিজেনের তার মানে 8টা প্রোটন আছে এবং 8টা ইলেকট্রন আছে, অক্সিজেনের ভর হইতেছে 16, দ্যাট মিন্স অক্সিজেনের নিউট্রন আছে 16 বিয়োগ 8 মানে 8টা। আমি কিন্তু এখান থেকে একটা কোশ্চেন করব স্যার। স্যার অক্সিজেনের এই যে মাঝখানে প্রোটনটাকে ভাঙলাম, লাল কালারের একটা প্রোটন দেখতেছো, আবার কেউ বইলো না প্রোটন মনে হয় লাল কালার, জাস্ট এটাকে চিহ্নিত করার জন্য, ক্লিয়ার? তাহলে এই প্রোটনকেও ভাঙলো কিন্তু আপওয়ার্ড, আপওয়ার্ড এবং ডাউন কোয়ার্ক পেলাম, আপওয়ার্ড, আপওয়ার্ড এবং ডাউন কোয়ার্ক পেলাম। স্যার এতটুকু কি ক্লিয়ার স্যার? আপওয়ার্ড, আপওয়ার্ড, ডাউন কোয়ার্ক পেলাম। তাহলে প্রোটনকে ভাঙলে 3টা কোয়ার্ক পাইলাম, নিউট্রনকে ভাঙলে 3টা কোয়ার্ক পেলাম। এই পর্যন্ত কি ক্লিয়ার? তাড়াতাড়ি জানাও, ক্লিয়ার? নাও আমার কোশ্চেন হইতাছে অক্সিজেনে, অক্সিজেনের নিউক্লিয়াসে কয়টি কোয়ার্ক আছে? দেখি কে সবার আগে সঠিক অ্যান্সার দিতে পারে। অক্সিজেনের নিউক্লিয়াসে কয়টি কোয়ার্ক আছে? অক্সিজেনের নিউক্লিয়াসে কয়টি কোয়ার্ক আছে? দেখি কে সঠিক অ্যান্সার দিতে পারে। অক্সিজেনের নিউক্লিয়াসে কয়টি কোয়ার্ক আছে স্যার? দেখি কে সঠিক অ্যান্সার দিতে পারো, অক্সিজেনের নিউক্লিয়াসে কয়টি কোয়ার্ক আছে? জান্নাতুল ফেরদৌস মিলা, রাইট অ্যান্সার। বাকি সবাই ভুল ভুল ভুল, মেহরুবা ভুল। যাই হোক, নাম বলবো না, আবার অনেকে মাইন্ড করবো স্যার আমার নামে বললেন, আমি তো ভুল, হ্যাঁ নাম বলবো না। একজন সঠিক অ্যান্সার দিয়েছে, মারিয়া ইসলাম সঠিক অ্যান্সার দিলা মাত্র। তারপরে রিডমি নাম দেয় নেই, এই জন্য নাম বলতে পারলাম না, মোবাইলের নাম দিয়ে রাখছে রিডমি। হ্যাঁ, এখন সঠিক অ্যান্সার দিলা রুবায়াত জাহান,
এই সবাই মোটামুটি এখন সঠিক অ্যান্সার দেওয়া শুরু করছো, রাইট রাইট রাইট। স্যার আমি একটু ক্লিয়ার করে নিই, যারা পারো নাই, যারা পারছো তারা তো ওয়েলকাম, যারা পারছো তারা ওয়েলকাম, যারা পারো নাই তাদেরকে বলি স্যার, একটা অক্সিজেনের একটা নিউক্লিয়াসে 8টা প্রোটন আছে, এটা তো সবাই জানো। আবার প্রত্যেকটা প্রোটনে 3টা করে কোয়ার্ক থাকে, তাহলে 8টা প্রোটনে কয়টা কোয়ার্ক থাকে? 8টা প্রোটনে কয়টা কোয়ার্ক থাকে? 3 × 24টা। আবার নিউক্লিয়াসে, অক্সিজেন নিউক্লিয়াসে নিউট্রন আছে 8টা, আবার প্রত্যেকটা নিউট্রনে কোয়ার্ক থাকে কয়টা? স্যার ভুলটা বুঝতে পারছি, খাদিজা আক্তার, ভেরি নাইস, স্বীকার করার জন্য ভেরি নাইস। যারা ভুল স্বীকার করে এবং সেটা বুঝে সামনে এগিয়ে যায়, আসলে তাদেরই সামনে সাফল্য। অনেকে আছে ভুল স্বীকার করে না, বলতে চায় না। সো যেটা হচ্ছে আমরা যেটা বললাম, নিউটন আছে 8টা, প্রত্যেকটা নিউটনে আবার 3টা করে কোয়ার্ক আছে, তাহলে 3 × 24টা, তাহলে 24 24 48টা, 24 24 48টা কোয়ার্ক। ক্লিয়ার? আমরা এখন সামনেরটায় যাব। এটা একটু মুছে দিতে হবে। এই তানভীর, তানভীর কে মুছো এগুলা, হ্যাঁ ডিস্টার্ব করবা না, হ্যাঁ ডিস্টার্ব করবা। এই যে থ্যাংক ইউ। কেউ যদি আঁকাআঁকি করো, ইউনিভার্সিটিতে কিন্তু চান্স পাবা না পরে আঁকাআঁকি করার জন্য, দুঃখ দিবা, দুঃখ দিলে খবর আছে। স্যার এটাকে দ্রুত স্ক্রিনশট মারো তো সবাই। না এটা ঠিক আছে, এটা এটাই স্লাইডেরই। স্যার এটা তো বুঝো। সুমাইয়া জাহান বলেছেন স্যার একটু আবার বলবেন প্লিজ। স্যার ওকে, আমি আগের স্লাইডটা আবার একটু বলতেছি, যেহেতু তোমরা কয়েকজন কয়েকজন রিকোয়েস্ট করছো। স্যার আমি বললাম প্রত্যেকটা প্রোটনে তো স্যার 3টা কোয়ার্ক আছে, তাই না? তাহলে অক্সিজেনের প্রোটন আছে হচ্ছে 3টা, এটা তো শিওর। তাহলে 3 × 24টা। আবার নিউট্রনও আছে 8টা, আবার প্রত্যেকটা নিউট্রনের কোয়ার্ক 3টা, তাহলে 3 × 24টা। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে নিউক্লিয়াসে কোয়ার্ক থাকে 24 24 48টা। তানভীর ওকে, ইটস ওকে, যদি ভুল বুঝতে পারো ইটস ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ ওকে স্যার, তাহলে সবাইকে আমরা বুঝছি স্যার 48টা। তোমরা কি আমার আমার কথাটা বুঝতে পারছো? এখানে যে 48 অক্সিজেনের ক্ষেত্রে 48টা কোয়ার্ক আছে স্যার, এটা বুঝতে পারছো? তাড়াতাড়ি জানাও, তাড়াতাড়ি। ওকে, তো আমরা নেক্সট কোয়ার্ক যাই। সবাই এটাকে স্ক্রিনশট মারো, এটাকে স্ক্রিনশট মারো। এটা ডিলিট করবো, এটা ওকে, বুঝে ফেললাম। তাহলে এখানে আমরা দেখতেছি স্যার 6 ধরনের কোয়ার্ক আছে, এটা তোমরা একটু বুঝে নাও। 6 ধরনের কোয়ার্ক আছে, স্ক্রিনশট মারছো, ধন্যবাদ। 6 ধরনের কোয়ার্ক আছে, তোমরা দেখে নাও। আপ, ডাউন, টপ, বটম, স্ট্রেঞ্জ এন্ড চার্ম, দেয়ার আর 6 টাইপ অফ কোয়ার্কস। সো স্ক্রিনশট মারছো, নামগুলো মুখস্থ করে নিবা। শুধু খাতার মধ্যে একটু লিখে রাখো, যেটা এখানে লেখা নাই সেটা হইতেছে এই 6 ধরনের কোয়ার্কের মধ্যে স্যার 2টা হইতেছে পার্মানেন্ট, স্থায়ী। সেই 2টা কি? আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন, ঠিক আছে? আপ এন্ড ডাউন, সেই 2টা হইতেছে, এই 2টা হইতেছে আমার স্থায়ী কোয়ার্ক। এই 2টা কি? স্থায়ী কোয়ার্ক। এই 2টা স্থায়ী কোয়ার্ক, আর বাকি 4টা হচ্ছে অস্থায়ী কোয়ার্ক। তোমরা একটু আগে দেখেছো প্রোটন আর নিউট্রনের মধ্যে কোন 2টা থাকে? আপ এন্ড ডাউন। সো এই আপ এন্ড ডাউনই হইতেছে স্থায়ী কোয়ার্ক, আর বাকি 4টা হচ্ছে অস্থায়ী কোয়ার্ক। ক্লিয়ার স্যার? ক্লিয়ার? সামনে যাব, আমরা কি সামনে যাব? ওকে, হ্যাঁ, গুড গুড গুড, সামনে যাচ্ছি। এখন তোমরা একটু দেখো, এইবার এইবার একটু দেখো মূল কণিকা। এটার স্ক্রিনশট মেরে রাখো, মূল কণিকা। অনেকেই, আচ্ছা তোমাদের মধ্যে অনেকেই মনে করতে পারো স্যার এগুলো তো খুব ইজি জিনিস। স্যার একটা চ্যাপ্টারে যা যা আছে ইজি কঠিন সবই পড়াবো, তোমরা শুধু একটু ধৈর্য সহকারে পড়তে বসবা। হ্যাঁ, ধৈর্য সহকারে পড়তে বসবা, আর ক্ষুধা টুধা লাগলে পানি টানি নিয়ে বসো, চিপস টিপস নিয়ে বসো, বসে বসে খাবা। ইটস ইউর লাইফ স্যার। হ্যাঁ, আমরা এই চ্যাপ্টার থেকে গত বছর সবচেয়ে বেশি কোশ্চেন হয়েছে। সো প্রতি চ্যাপ্টারই ইম্পর্টেন্ট, কিন্তু আমরা যখন একটা চ্যাপ্টার পড়তেছি আমাদের তো একটা চ্যাপ্টারে একদিন সময় পাবা। সো আমরা যতটুকু তোমরা নিতে পারো আমার থেকে, হ্যাঁ আমি সব নিয়ে আসছি। সো এটা দেখো মূল কণিকা, তোমাদের অ্যাসপিরিন বই এটা দেওয়া আছে, তোমরা অ্যাসপিরিন বই থেকেও পড়তে পারো। প্রথম কোশ্চেন হইতেছে মূল কণিকা কয় ধরনের? মূল কণিকা কয় ধরনের? মূল কণিকা 3 ধরনের, স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা এবং কম্পোজিট কণিকা। স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা এবং কম্পোজিট কণিকা। নাও স্থায়ী মূল কণিকা কারা? যেসব মূল কণিকা স্যার সব সময় পরমাণুতে পাওয়া যায়, যেমন ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন।
ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এগুলো সব সময় পাওয়া যায়। কোথায় পাওয়া যায় এগুলো সব সময়? পরমাণুতে পাওয়া যায়। সো দ্যাট এদেরকে বলা হয় স্থায়ী মূল কণিকা। পরীক্ষা আসলো নিচের কোনটি স্থায়ী মূল কণিকা নয়? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন, কোনটা হবে? নিচের কোনটি স্থায়ী মূল কণিকা নয়? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন, কোনটা হবে? কোনটা হবে? কোনটা হবে? তাড়াতাড়ি একজন অ্যান্সার দিয়েছো। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন, কোনটা? পজিট্রন, দ্যাটস দ্য রাইট অ্যান্সার। ভেরি গুড গাইস। তোমরা যে আমরা জানলাম স্থায়ী মূল কণিকা হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। স্থায়ী মূল কণিকা হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এই তিনটা ছাড়া আমরা অস্থায়ী মূল কণিকা যেগুলো আছে এগুলো হচ্ছে অস্থায়ী মূল কণিকা। এখন অস্থায়ী মূল কণিকা স্যার কয়টা? এটা এখানে লেখা নেই, তোমরা একটু খাতার মধ্যে লিখে রাখো। অস্থায়ী মূল কণিকা 100 ধরনের বা প্রায় 100টি। পরীক্ষা যদি আসে অস্থায়ী মূল কণিকা কয়টি, বইয়ের মধ্যে তোমরা যদি খুঁজতে চাও তাহলে তোমরা পারবা। অস্থায়ী মূল কণিকা হচ্ছে 100টি। অস্থায়ী মূল কণিকা কয়শটি? কতটি? অস্থায়ী মূল কণিকা কতটি? বলো দেখি, অস্থায়ী মূল কণিকা কতটি? 100টি। আর মূল কণিকা কতটি? মূল কণিকা কতটি? মনে রাখবা, মূল কণিকা হইতেছে, মূল কণিকা যদি শুধু মূল কণিকা বলে, মূল কণিকা হইতেছে প্রায় 200টি। মূল কণিকা হচ্ছে প্রায় 200টি। তোমরা ভুরি ভুরি অ্যান্সার দিচ্ছ মূল কণিকা 3টি। স্যার যদি তোমাকে বলে স্থায়ী মূল কণিকা, তাহলে হচ্ছে 3টি। অস্থায়ী মূল কণিকা 100টি আর মূল কণিকা প্রায় 200টি। শাহাদাত ঠিক আছে। অস্থায়ী মূল কণিকা হচ্ছে প্রায় 200টি। ওকে, আরেকজন বলছে এত পেঁচানো কোশ্চেন। স্যার পেঁচানো কোশ্চেন না, তোমাকে যদি এখন জিজ্ঞেস করে তোমার চাচারা কয়জন, তাহলে উত্তর তো ওইটাই দিতে হবে, তাই না? চাচা, তখন তো খালার উত্তর দিলে হবে না স্যার। হ্যাঁ, ওই রকম। তাহলে মূল কণিকা 3 ধরনের। মূল কণিকা যদি ধরনের বলে তাহলে 3টি, আর যদি বলে কতটি, 200টি। স্থায়ী মূল কণিকা 3টি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। অস্থায়ী মূল কণিকা 100টি। স্যার এখানে 8টার নাম দিচ্ছেন কেন? আপনি তো বলছেন 100টার নাম দেন। স্যার বইয়ের মধ্যে 100টার নাম নাই, সব কয়টা বই মিলে আমি এই কয়টা পাইছি এবং এটাই তোমাদেরকে দিছি। ঠিক আছে, আমি অ্যাসপিরিন বইয়ের রাইটার মোহাম্মদ আব্দুল কাদের সোহাগ, আমি সব বই খুঁজে পড়ে এই কয়টা পেয়েছি। কি পেয়েছি? নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, পজিট্রন, মেসন, পায়োন, বোসন, গ্রাভিটন, এন্ড দে আর দা, আমার কি বলবো, টেম্পোরারি ফান্ডামেন্টাল পার্টিকেলস, অর্থাৎ অস্থায়ী মূল কণিকা। 100টা আর 200টা আবার ক্লিয়ার করেন স্যার প্লিজ। রোকসানা বলতেছিলাম মূল কণিকা হচ্ছে 200টি আর অস্থায়ী মূল কণিকা হচ্ছে 100টি, কিন্তু সব কয়টা নাম বইয়ের মধ্যে নাই, কিন্তু বইয়ে ইনফরমেশন আছে মূল কণিকা হচ্ছে 200টি। সো তোমার যদি বই থেকে দাগায় কোনো স্যার কোশ্চেন করে দেয় যে মূল কণিকা কতটি, তখন তোমাকে না জানলে তো অ্যান্সার দিতে পারবা না। তাহলে মূল কণিকা হচ্ছে 200টি। এখন মূল কণিকা আবার 3 প্রকার, স্থায়ী, অস্থায়ী, কম্পোজিট। তার মধ্যে স্থায়ী হচ্ছে 3টা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। অস্থায়ী হচ্ছে 100টা। হ্যাঁ, এই 100টার মধ্যে 8টার নাম আছে। এবার আসি কম্পোজিট কণিকা। এটা হচ্ছে এই যে তোমাদের এই স্লাইডটা দেখতেছো, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কম্পোজিট কণিকা। তোমরা রাইট ডাউন করে রাখতে পারো বা স্ক্রিন বই থাকলে ওখানে নক করে রাখতে পারো। কম্পোজিট কণিকা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা সবচেয়ে বেশিবার বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে। ওকে, সবচেয়ে বেশি বার একজন বলছে অ্যাসপিরিন বইয়ে বোসন নাই, স্যার নতুনটার মধ্যে যোগ করে দেওয়ার কথা, না থাকলে আমি একটু দেখবো। থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন। ওকে, কম্পোজিট কণিকা কিন্তু থাকার কথা, কারণ এটা আমি বই থেকে নিছি, এটা থাকার কথা, বই থেকে নিছি, হয়তোবা খেয়াল করি নাই, আবার দেখা যাবে। ওকে, বাই দ্য ওয়ে দ্যাটস নট এ প্রবলেম, তোমরা এখন জেনে রাখো। কম্পোজিট কণিকা, স্যার কম্পোজিট কণিকার খাতার মধ্যে লেখো তোমরা। একজন বলছে কম্পোজিট কণিকা কি 97টা? না স্যার, কম্পোজিট কণিকা 97টা। এই যে মূল কণিকা যে স্যার 200 রকমের, সেটাও কারা এগুলা ক্লিয়ার করে না, ক্লিয়ার করে বইতে নাই। সো তুমি 200টা হাতে কলমে গুনতে যেও না, মনে রাখবো মূল কণিকা হচ্ছে 200টা। এই আরো অন্য কণিকা আছে, সেগুলো আমাদের এই লেভেলে পড়া নাই, সেগুলো আরো আপ লেভেলের পড়া। আচ্ছা, তাহলে তোমরা একটু খাতার মধ্যে লেখো তো স্যার, কম্পোজিট কণিকার আরেক নাম হচ্ছে ভারী কণিকা। লেখো, কম্পোজিট কণিকার আরেক নাম হচ্ছে ভারী কণিকা। কম্পোজিট কণিকার আরেক নাম হচ্ছে ভারী কণিকা। কম্পোজিট কণিকার আরেক নাম হচ্ছে ভারী কণিকা। পরীক্ষায় যদি আসে নিচের কোনটি ভারী কণিকা, অনেক সময় ইংরেজিতে আসে হেভি পার্টিকেল, HEAVY, হেভি পার্টিকেল, PARTICLE, হেভি পার্টিকেল। কম্পোজিট কণিকার আরেক নাম ভারী কণিকা বা হেভি পার্টিকেল। এবং এই দুইটা এক্সাম্পলই মনে রাখবা, এবং স্যাররা সবচেয়ে বেশি উত্তর দেয় এটা আলফা কণিকা।
তাহলে আলফা কণিকা এক ধরনের কম্পোজিট কণিকা বা ভারী কণিকা। আলফা কণিকা এক ধরনের কম্পোজিট কণিকা বা ভারী কণিকা। বাইরে যাবা, এখানে আসো। ঠিক আছে, কম্পোজিট কণিকা আরেক নাম হচ্ছে ভারী কণিকা। ভারী কণিকা হইতেছে দুই ধরনের, আলফা কণিকা এবং ডিউটেরিন কণা। আলফা কণিকা এবং ডিউটেরিন কণা, বুঝতে পারছো স্যার? আলফা কণিকা এবং ডিউটেরিন কণা। প্রিয়া বসাক, স্যার আমি কিছু শুনতে পাচ্ছি না। তুমি হইতেছে কল ওভার ইন্টারনেট, বাম পাশে দেখো, ওইখানে নক করো, বাম পাশে তোমার মোবাইলের কল ওভার ইন্টারনেট আছে, ওখান থেকে চাপ দিলে যখন আসবে কল ওভার ইন্টারনেট তখন তুমি ওইটা শুনতে পাবা। স্যার কম্পোজিট কণিকা আরেকটা নাম হচ্ছে আলফা কণিকা এবং ডিউটেরিন কণিকা। এখন তোমরা একটু খাতার মধ্যে লেখো, আলফা কণিকা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। 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 প্রতীকটা লেখো এইচ ই, হিলিয়ামের যে প্রতীকটা লেখো তোমরা এইচ ই, বাম পাশে নিচে হবে 2, উপরে হবে 4, আর ডান পাশে উপরে হবে 2+। লিখছো সবাই? হিলিয়াম নিউক্লিয়াস, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যখন লেকচার শিটটা সলভ করবা দেখবে অনেকবার কোশ্চেন আসে যে নিচের কোনটি কম্পোজিট কণিকা। হ্যাঁ, অনেক জায়গায় লেখা আছে হিলিয়াম নিউক্লিয়াস, অনেক জায়গায় লেখছে He2+, He2+, বাম পাশে হবে 2, ডান পাশে হবে 4। ওকে স্যার, আমরা কি এই স্লাইড থেকে এখন সামনে যেতে পারি? আমাদের কিন্তু দ্রুত পড়তে হবে স্যার, অনেক পড়া আছে। ওকে স্যার, কম্পোজিট কণিকা দুইটা, তোমরা এখন এই দুইটা পড়বা, কয়টা পড়ার দরকার নেই, তোমরা পড়বা কম্পোজিট কণিকা, এই যে আলফা কণিকা এবং ডিউটেরিন কণার আমরা নাম জানছি, আর কোনো নাম আমরা আসলে জানি না, বা কয়টা এই ধরনেরও কোনো লেখা নাই। সো তোমরা মনে রাখবা আলফা কণিকা এবং ডিউটেরিন কণিকা হইতেছে কম্পোজিট কণিকা, আলফা কণিকা এবং ডিউটেরিন কণিকা হচ্ছে কম্পোজিট কণিকা। ক্লিয়ার স্যার? আমরা সামনে যাব, গেলাম। এইবার একটু দেখো স্যার, এইবার একটু দেখো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তোমাদের মধ্যে অনেকে আছে একটু ঘোরা রোগ আছে। আমি তোমাদেরকে একটু বলি, তোমরা আবার মাইন্ড করে না যে স্যার আমাদের এই কথা বললো, আমরা ঘোরা রোগ আছে। ঘোরা রোগ কি স্যার? স্যারের থেকে বেশি বুঝে। এই স্যার ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নিয়ে আসবে। তোমরা যদি কোশ্চেন সলভ করতে যাও, তোমরা যদি কোশ্চেনটা সলভ করতে যাও, তোমরা যদি প্রশ্ন পড়তে যাও তখন দেখবে ইলেকট্রনের ভর পর্যন্ত আছে, ইলেকট্রনের ভর। আমি এই স্লাইড থেকে একটা কোশ্চেন তোমাদেরকে করব, সবচেয়ে সহজ কোশ্চেন করব এবং ইম্পর্টেন্ট কোশ্চেন করব। আমি প্রমাণ করে দিব যেটা তোমরা উত্তর পারবা না দুই একজন ছাড়া। সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল, আমি বলে যাচ্ছি, তারপরে যদি না পারো তখন তোমরা বুঝে নেবে ইয়েস স্যার সঠিক কথা বলছে, আমরা অনেক সহজ জিনিস পারি না। সো আমি তোমাদেরকে একটু আগে বলে যাই যে এখান থেকে সহজ জিনিসটা কি। হ্যাঁ, সহজ জিনিসটা কি একটু আমি বলে যাই। দেখো যে আবিষ্কারকের নাম, তোমরা আবিষ্কারকের নামটা মুখস্থ করবা। আবিষ্কারকের নাম মুখস্থ করবা। কি আছে আবিষ্কারকের নাম? ইলেকট্রন কে আবিষ্কার করছে, প্রোটন আবিষ্কার করছে, নিউট্রন আবিষ্কার করছে। তোমরা যারা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিতেছো তাদের সাল মুখস্থ করার দরকার নাই, নরমালি সাল আসে না। অবস্থান তোমরা অলরেডি জানো। অবস্থান কি? যে অবস্থান হইতেছে তোমার ইলেকট্রন থাকে পরমাণুর কক্ষপথে বা নিউক্লিয়াসের বাইরে, প্রোটন থাকে নিউক্লিয়াসে, নিউট্রন থাকে নিউক্লিয়াসে। প্রতীক তো তোমরা জানোই, আধানের প্রকৃতি তোমরা মোটামুটি জানো, আধানের পরিমাণ মুখস্থ রাখবা। একটু খেয়াল থাকবা, ইলেকট্রনের সময় অবশ্যই মাইনাস দিতে হবে। ইলেকট্রনের সময় অবশ্যই মাইনাস দিতে হবে। কি দিতে হবে স্যার? মাইনাস দিতে হবে। নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হইতেছে ভর। ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের ভর মুখস্থ রাখা। দেখো 10⁻⁻28 গ্রাম, এটা যদি 10⁻⁻28 গ্রাম, এটা যদি কেজিতে নেই তাহলে কিন্তু 10⁻31 কেজি হবে। এটা অনেকেই জানে না। ঠিক আছে স্যার? ইলেকট্রনের ভর হইতেছে 9.11 10⁻⁻28 গ্রাম। মাঝে মাঝে হয়ে যাবে এটা, মাঝে না সরি, যখন কেজিতে কনভার্ট করবে ইট উইল বি -31। ওকে, তারপর হইতেছে, আচ্ছা কারো যদি একেবারে প্রবলেম হয় শুনতে বা কোনো কিছুতে, সে নিজে রিমুভ নিয়ে আবার অ্যাডমিট হওয়ার রিকোয়েস্ট পাঠাবা, আমি অ্যাডমিট করে দেব। ঠিক আছে? আর প্রোটন দেখো -24 গ্রাম, তাহলে -24 গ্রাম মানে কেজিতে নিলে কি হবে? -27 কেজি। নিউট্রনও -24 গ্রাম, তাহলে এটা হবে 10⁻⁻27 কেজি। ওকে স্যার? এখন আমার প্রশ্ন, সবাই মনোযোগ দিয়ে শোনো। তোমরা এখন 200-রও আমি যে প্রশ্নটা তোমাদেরকে করতে চাই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তোমরা একটু কমেন্ট বক্সে লিখে জানাবা সিরিয়াল করে, ভারী থেকে হালকা, সিরিয়াল করে ভারী থেকে হালকা। ঠিক আছে? বা তোমরা এটা সহজ সহজ অ্যান্সার দাও, সেটা হচ্ছে সবচেয়ে ভারী মৌলিক কণিকা কোনটা, স্থায়ী মূল কণিকা কোনটা ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের মধ্যে? অ্যান্সার কুইক, 5 সেকেন্ড।
সবচেয়ে ভারী কোনটা? ইলেকট্রন প্রোটন নিউট্রনের মধ্যে সবচেয়ে ভারী কোনটা? ইলেকট্রন প্রোটন নিউট্রনের মধ্যে সবচেয়ে ভারী কোনটা? দ্রুত লিখো। প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, বাবা সবই উত্তর। প্রোটন, নিউট্রন, ইলেকট্রন সবকটাই উত্তর দিচ্ছ। আমি বলেছিলাম আমি একটা সহজ প্রশ্ন করব, তার উত্তর তোমাদেরকে দিতে হবে। একজন দিল ই মাইনাস, আরেকজন লিখলো এনপি, দুইটাই লিখছে প্রোটন, আরেকজন লিখছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। যদি এইভাবে কেউ লিখতে চাও উত্তরটা দাও শুধু সবচেয়ে ভারী কোনটা, তাহলে আমি বুঝে নেব সবচেয়ে ভারী কোনটা, সবচেয়ে ভারী কোনটা, সবচেয়ে ভারী কোনটা, সবচেয়ে ভারী কোনটা। আচ্ছা, ওকে, তোমরা অনেকেই উত্তর দিয়েছো। স্যার আমি একটা উত্তর দিব, হ্যাঁ আমি সঠিক উত্তরটা দিব। যারা যারাদের সাথে মিলে যাবে তাদেরকে আমি থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউর বদলে তোমরা যদি ওয়েলকাম লিখতে চাও লিখবা। আর যাদেরটা হয় নাই তারা অবশ্যই সরি লিখবা, কমেন্ট বক্সে অবশ্যই সরি লিখবা। ওকে স্যার, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আসলে শিখার মানসিকতা তোমাদের আছে। ওকে স্যার, সঠিক উত্তর হইতেছে সবচেয়ে ভারী হচ্ছে এখানে নিউট্রন। সবচেয়ে ভারী হচ্ছে নিউট্রন। যারা 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 শিখলা নতুন করে তারা সরি বলো, আর যাদেরটা হয়েছে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, যাদেরটা হয়েছে থ্যাংক ইউ। দেখো স্যার কোশ্চেনটা কিন্তু খুব সোজা ছিল, সোজা ছিল না? জাস্ট ইলেকট্রন প্রোটন নিউট্রনের মধ্যে। স্যার এই ধরনের কোশ্চেন কি হয়, প্লিজ সলভ দ্য কোশ্চেন্স। ওখানে সিরিয়াল ছিল যে ভারী থেকে মানে সাজাও, সবচেয়ে ভারী তারপরে কম ভারী এরকম। তাহলে সবচেয়ে ভারী হইতেছে নিউট্রন। তোমরা দেখবে নিউট্রন লেখা আছে 1.675 10⁻²4, আর এটা হচ্ছে 1.673 10⁻²4। তাহলে এখানে 0.002 হইতেছে নিউটন, একটু বেশি বার। তাহলে সবচেয়ে বেশি ভারী হচ্ছে নিউটন, তারপরে প্রোটন, তারপরে ইলেকট্রন। এন্ড সাম পিপল উইল থিঙ্ক লাইক সো দ্যাট স্যার এখানে তো ইলেকট্রনের ক্ষেত্রে তো বেশি -28, স্যার এখানে মাইনাস আছে, মাইনাস বেশি হওয়া মানে সে বেশি হালকা। ওকে স্যার, হ্যাঁ থ্যাংক ইউ মেহরুবা, তুমি ফিল করেছো যে ভুল হয়েছে। ওকে স্যার, তাহলে এই স্লাইডটা কি ওকে? আমরা সামনে যাব। এই স্লাইডটা কি ওকে? সামনে যাব। তোমাদের কি ক্লাস ভালো লাগতেছে? আমাকে আগে এটাকে বলো, তোমাদের কি ক্লাস ভালো লাগতেছে? ভালো লাগতেছে? এতটুকু যে পড়লা, এই যে 4টা 5টা স্লাইড পড়লা, ভালো লাগতেছে? কমেন্ট করবে যাও ভালো লাগতেছে কিনা। ওকে, থ্যাংক ইউ স্যার। একটা চিত্র দেখো, একটু বড় করি তোমাদের জন্য। ওকে, এই যে চিত্রটা, চিত্রটা আমি এখন প্রশ্ন করব, সেটা হচ্ছে তোমরা দেখতেছো একটা প্রতীক দেখতেছো এক্স। ইয়েস, প্রতীকে একটা ভুল আছে, এখানে ডান পাশে জেড এবং এ দিছে, এটা হবে বাম পাশে জেড এন্ড এ। অনলাইনে অনেক কিছু এরকম থাকে, মানে করার কিছু নেই, বাট আমাকে বোঝানোর জন্য এটা আনতেছি, আমি মুখে বলে দিচ্ছি। ওকে, বাম পাশে জেড। আমাকে একজন লিখছে ফাম্মি নূর, আরো দ্রুত পড়ান স্যার। স্যার আরো দ্রুত পড়াইলে আমি যদি লাভ দিয়ে চলে যাই বুঝে যাবা তোমরা? তোমরাই বলো, তোমরা কি চলে যাবা? তা তখন তো সব আমি শেষ করে দিব, বাট তোমরা বুঝবা না। তখন তো বলবা স্যার বুঝায় নেই। এখন তো অল্প পড়াইলে বুঝবা যে স্যার যা পড়াইছেন সব বুঝতে পারছি। ওকে স্যার, আমি টিচার, আমি ভালো করে জানি এত বছর ধরে যে স্টুডেন্ট আসলে কখন কতটুকু হইলে বুঝতে পারে। হ্যাঁ, তোমরা একটু সিরিয়াস থাকো তাহলেই হবে। স্যার বাম পাশে জেড এবং ডান পাশে বাম পাশে এ হবে। জেড দ্বারা বোঝায় পারমাণবিক সংখ্যা, আর এ দ্বারা বোঝায় আমাদের মাস নাম্বার। আর মাস নাম্বার হইতেছে প্রোটন আর নিউট্রনের যোগফল। তোমাদের এখানে চিত্রের মধ্যে দেখতেছো, তোমরা অবশ্যই স্ক্রিনশটটা মেরেছো। প্রোটন এবং নিউট্রন দুইটা মিলা হয় মাস নাম্বার। সো নিচেরটা হচ্ছে প্রোটন। আমরা যদি নিউট্রন সংখ্যা বের করতে চাই তাহলে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলেই হয়ে যাবে নিউট্রন সংখ্যা। ওকে, এবং অনেকেই স্যার এই পড়াইতে গিয়ে আমি দেখেছি তো, আমি আমার জীবনে যে অনেকেই আছে বেশি পারে। স্যার যারা বেশি পারো তাদের নিয়ে আমার কোনো সে নাই, হ্যাঁ তোমাদেরকে আল্লাহ শক্তি দিয়েছে, কিন্তু আমার তো এটাও খেয়াল রাখতে হবে যারা আস্তে আস্তে পারে, আমার মতো যারা একটু আস্তে আস্তে বুঝে, তাদের দিকে আমার একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে স্যার, রাগ করো না প্লিজ। হ্যাঁ, কারণ আমি যদি দেখো, আমি যদি এরকম করি, তোমাকে একটু দেখাই। হ্যাঁ, এই বুঝছো, এই বুঝছো, এটা দেখে নাও, হ্যাঁ স্ক্রিনশট মেরে নাও, বুঝছো, এই বুঝছো, এই বুঝছো। আমি কি এইভাবে যাবো স্যার? নট লাইক সো। আমি তো এইভাবে যাব না, আমি হইতেছে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে বুঝিয়ে যাব। আচ্ছা, তোমরা কি এই, আমি প্রত্যেকটা জিজ্ঞাসা করবো, এই স্লাইডটা কি তাহলে আমরা একটু আগে যে এই স্লাইডটা কি বুঝেছো যে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ দিলে নিউট্রন সংখ্যা পাওয়া যাবে? ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ দিলে নিউট্রন সংখ্যা। এবার আমরা সামনে যাই স্যার। ওকে, স্ক্রিনশট মারো, এটা তোমরা একটু দেখো। দেখো দেখো, আমাদেরকে শিখতে হবে স্যার অক্সিজেনের প্রতীক 2 - 8 and 16।
তাহলে দেখো এটা তোমরা সবাই বুঝছো কিনা, ইলেকট্রন কিভাবে বের করতে হয়। ইলেকট্রন হইতেছে প্রোটন সংখ্যা তার 8টা, তার মানে ইলেকট্রন সংখ্যা 8টা, আর যেহেতু 2 মাইনাস মানে সে আরো 2টা ইলেকট্রন গ্রহণ করেছে। ঠিক আছে, এই যে শামিমুল ইসলাম বলেছো, না স্যার এটাই স্বাভাবিক যে আমরা আস্তে আস্তে করে পড়ে যাব। তোমার কথা ঠিক আছে স্যার, আমি চাই সবাই বুঝুক, যাদেরকে আল্লাহ একটু বেশি বুঝার ক্ষমতা দিয়েছে তারা তো বেশি বুঝবেই, কিন্তু আমরা যারা আমার মতো যারা দুর্বল আছো তারাও যেন ঠিক মতো বুঝতে পারো। স্যার এখানে একটু দেখো, প্রোটন হইতেছে 8টা, তাহলে ইলেকট্রন কয়টা হইলো, 8টার 2টা 10টা। ঠিক আছে, 8টার 2টা 10টা, ওকে। আর নিউটন হইতেছে 16 - 8, এটা কি সবাই বুঝতে পারছো? তোমরা খালি বলবা ইয়েস, এটা বুঝতে পারলে ইয়েস বলবা, আমি সামনে যাব। বুঝতে পারছো? বুঝতে পারছো? জানাও জানাও, হ্যাঁ, ওকে ওকে ওকে। তারপর সেকেন্ড স্লাইডটা যাই। দেখো তো এটা বুঝতে পারছো কিনা, এটা হচ্ছে আয়রন 3+, আয়রন 3+, এটা প্রোটন হচ্ছে 26টা, 3টা ইলেকট্রন সে ত্যাগ করেছে, এই জন্য ইলেকট্রন আছে 23টা, ইলেকট্রন আছে 23টা। আর নিউটন হচ্ছে 56 - 26, তার মানে 30টা। 56 - 26, তাহলে নিউটন 30টা। এটা সবাই বুঝতে পারছো? তাড়াতাড়ি বলো, সবাই বুঝতে পারছো? ইয়েস। এখন আমি একটা কোশ্চেন করি স্যার, তোমরা খাতার মধ্যে লিখো, ক্লোরিন মাইনাস, Cl ডান পাশে উপরে মাইনাস, আর বাম পাশে হইতেছে 17 - 35, নিচে 17 উপরে 35, নিচে 17 উপরে 35। ক্লোরিন ডান পাশে Cl মাইনাস, মানে একটা মাইনাস, বাম পাশে নিচে 17 উপরে 35। আমাকে বলতে হবে ক্লোরিনে ক্লোরিনে ইলেকট্রন কয়টা আছে, ক্লোরিনে ইলেকট্রন কয়টা আছে, আমাকে বলতে হবে ক্লোরিনে ইলেকট্রন কয়টা আছে। রাইসুল বলেছো, সঠিক অ্যান্সার। মেহেদি সঠিক অ্যান্সার। হ্যাঁ, বাকিরা অ্যান্সার দাও। ক্লোরিন মাইনাসে কয়টা ইলেকট্রন আছে, এতক্ষণ লাগে? মেহেদি দিয়েছো, রাইসুল দিয়েছো। ক্লোরিনে কয়টি ইলেকট্রন আছে, দ্রুত। ক্লোরিনে কতটি ইলেকট্রন আছে, Cl মাইনাস, ক্লোরাইডে Cl মাইনাস কতটি ইলেকট্রন আছে? ওকে, ওয়াও ওয়াও, ভেরি নাইস, সবার হইছে, সবার। এইটা ভালো লাগছে, একজনও রং অ্যান্সার দেয়নি, একজনও না, সবাই বলছে 18টা। আমি খুব ভালো লাগলো। এখন এটা ঢাকা ইউনিভার্সিটি 2018-19 আসছিল, ঢাকা ইউনিভার্সিটি 2018-19 আসছিল। আচ্ছা, উপরের দুইটা হইতেছে বাম পাশেরটা এ, ডান পাশেরটা বি, তারপরে নিচে বাম পাশেরটা এ সি, তারপরে ডান পাশেরটা, অর্থাৎ এ বি সি ডি, এ বি সি ডি। কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর দাও। গ্যালাক্সি J5, তোমার নামটা বলতে পারলাম না, তুমি অনেকগুলো উত্তর দিয়েছো। এ বি সি ডি কোনটা সঠিক উত্তর হবে? কোন পরমাণু বা আয়নে ইলেকট্রন ও নিউটনের সংখ্যা সমান? এ বি সি ডি, সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর কোনটা? একজন দিয়েছে ফারা, বলেছো স্যার ওয়াও, তোমাকে ওয়াও চিহ্ন দিলাম, ওয়াও। ঠিক আছে, ওয়াও মানে ডি, সঠিক উত্তর ডি। ইয়েস, সবাই রাইট হয়েছে, সঠিক উত্তর হচ্ছে ডি। কেউ কেউ আবার বিও বলেছো, কেউ কেউ আবার বি বলেছো। স্যার ইলেকট্রন আর নিউট্রন সংখ্যা সমান, তাহলে আমার ডি হচ্ছে সঠিক উত্তর। কি হবে? ইলেকট্রন হচ্ছে আমার 8 আর 2 10টা, আর নিউট্রন হইতেছে 18 থেকে 8 গেলে 10টা, 18 থেকে 8 গেলে 10টা। তার মানে আমার একমাত্র ডিতেই ইলেকট্রন আর নিউট্রনের সংখ্যা সমান। অনেকেই মনে করে এই যে ইলেকট্রন প্রোটন নিউট্রন বের করলাম, এগুলো কি পরীক্ষায় আসে কিনা? স্যার গত বছর আসছে, তার আগের বছর আসছে, প্রতি বছরই আসে, এবং পরীক্ষার হলে যায় এগুলো অনেকেই ভুল করে, পরীক্ষার হলে গিয়ে এগুলো অনেকেই ভুল করে। স্যার তাহলে কি আমার যদি এটা কাজে লাগলো? আমরা কি বুঝতে পারলাম? আমরা সামনে যাই। ওকে স্যার, এখন এই স্লাইডটা একটু দেখো, এই স্লাইডটা দেখো। এখানে যে প্রথমটা তোমরা দেখতেছো, এখানে যে প্রথমটা তোমরা দেখতেছো,
এই প্রথমটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় এসেছিল যে ফসফরাস 4 উপরে 31 ভর সংখ্যা 15 এর এরকম একটা অণুর 15টি অণুর নিউট্রন সংখ্যা কত? 15টি অণুর নিউট্রন সংখ্যা কত? ক্লিয়ার স্যার? ওকে, তাহলে স্যার এই ধরনের ব্যাপারগুলো আমরা কিভাবে করবো? আমরা নিউট্রন কিভাবে বের করি স্যার? আমরা নিউট্রন বের করি ভর সংখ্যা বিয়োগ, তোমরা কি স্ক্রিনশট মেরেছো এটার সবাই? এটা স্ক্রিনশট মেরেছো? ওকে, তাহলে উপরে ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা 31 মাইনাস 15, দ্যাট মিনস যে আমরা নিচে নিউট্রন কিভাবে বের করছি আমি দেখাচ্ছি। 31 মাইনাস 15, এখান থেকে আমি কোশ্চেন করব স্যার, এখান থেকে আমরা কোশ্চেন করব, কিন্তু আমি তোমাদের এখনই কোশ্চেন করব। 31 থেকে 15 গেল 16, তাহলে হইতেছে একটা পরমাণুর তোমার নিউট্রন, এরকম 4টা পরমাণু নিউট্রন কয়টা, এই জন্য 4 দিয়ে গুণ। আর এরকম 15টা অণুর বের করতে হবে, এই জন্য 15 দ্বারা গুণ। ঠিক আছে স্যার? একজন বলছে স্যার কারেন্ট চলে গেছিল, কোনো সমস্যা নাই, এখান থেকে ক্লাস করো, মাত্র কিছু সময় ক্লাস হয়েছে, পরবর্তীতে আবার যখন ভিডিও থাকবে তখন থেকে তুমি এই কত মিনিট ক্লাস করে নিবা, টেনশন নাও কেন, রেকর্ড তো আছেই। ওকে স্যার? কিন্তু ইন্টারেক্টিভ হও, এখনই সামনাসামনি বুঝে নাও। তাহলে স্যার প্রথমটা কি বুঝতে পারছো সবাই যে কিভাবে এই ধরনের প্রশ্নের উত্তর বের করতে হয়, এই ধরনের প্রশ্ন? ওকে, নিচেরটা দেখো, সেকেন্ডটা একটু দেখো। এই গ্যালাক্সি A7 A10s কি করতেছো তুমি? মাইর দেবো একেবারে, মাইর। বুঝতে পারছো? দাগাদাগি করবা না। ওকে, আচ্ছা আমি জানি না রেকর্ড দেয় কি দেয় না, এটা তোমরা দেখি কথা বলে, হ্যাঁ? তো তোমরা এটা একটু দেখো, 31 মাইনাস 15 এটা 9060। আর এইটা যেটা, ও রেকর্ড মনে হয় থাকে না। আচ্ছা, সালফার যেটা যেটা যে সালফার, ইসরাত জাহান প্লিজ। সালফার যেটা নিচেরটা কি বুঝছো? নিচেরটা স্যার এটা আবার বুঝান। আঞ্জুম সূচি আমি নিচেরটা বুঝাই দিই, তাহলে উপরেরটা নিচেরটা সেমই। তাহলে এটা সালফারের ক্ষেত্রে প্রত্যেকটা অণুতে 8টা করে পরমাণু আছে, কিন্তু পরমাণুতে নিউট্রন কয়টা আছে স্যার? তাহলে 32 থেকে 16টা গেলে নিউট্রন থাকে হইতেছে 16টা, এটা হচ্ছে একটা পরমাণু। এরকম 8টা পরমাণু হইলে 8 দিয়ে গুণ, আবার 10টা অণু হইলে 10 দ্বারা গুণ। অর্থাৎ তুমি একটা পরমাণুর জন্য বের করবা, তারপর ওইটাকে টোটাল কয়টা পরমাণু আছে, টোটাল কয়টা অণু আছে সেটা দ্বারা গুণ করবা। সবাই কি এই জিনিসটা বুঝতে পারছো? হুম, এখন তাহলে সবাই যদি বুঝতে পারো, আমাকে উপরের উপরের যেই জিনিসটা আছে, হ্যাঁ উপরের যেটা আছে সেটা জাস্ট আমাকে বের করে দেখাও। এরকম 10টা অণুর ইলেকট্রন কয়টা হবে? এই যে ফসফরাসের 31 15 P4, এরকম 10টি অণুর ইলেকট্রন কয়টা হবে? দেখি কে বের করতে পারো তাড়াতাড়ি। 10টা অণুর ইলেকট্রন কয়টা হবে? তুহিন আহমেদ সবচেয়ে দ্রুত সঠিক অ্যান্সার দিছে, সবচেয়ে দ্রুত। তারপর দিছে জয় চন্দ্র, হ্যাঁ সেকেন্ড, এবং সে কনফিডেন্ট, 2বার অ্যান্সার দিয়েছে। বাকিরাও অ্যান্সার দাও, বাকিরাও অ্যান্সার দাও। কয়টি ইলেকট্রন আছে? তোমাদের দুজনকে ধন্যবাদ, তুহিন এবং জয়। হ্যাঁ বাকিদের অ্যান্সার দাও। ওকে, তাহলে স্যার ইলেকট্রন কিভাবে আমরা বের করলাম? ইলেকট্রন আমরা কিভাবে বের করলাম? ওই যে ইলেকট্রন তো এইটা, প্রোটন সংখ্যাই হচ্ছে ইলেকট্রন সংখ্যা, তাই না? প্রোটন সংখ্যাই ইলেকট্রন সংখ্যা। এটা কি খেয়াল করছো তোমরা? প্রোটন সংখ্যাই কি সংখ্যা? ইলেকট্রন সংখ্যা। তো প্রোটন গুণ 4, 4 15 কত স্যার? 60, 4 15 60, এরকম 10টা উত্তর হবে 600, 600। তোমরা যারা 640টা দিছো তাদের জন্য সমবেদনা। আমি বলেছিলাম ইলেকট্রন বের করতে, নট নিউট্রন। ইলেকট্রন বের করার জন্য বলছিলাম। তাহলে প্রোটনের সমান হইতেছে ইলেকট্রন, তাহলে 15টা প্রোটন আছে, তার মানে ইলেকট্রন আছে 15টা। তাহলে 4টি পরমাণুতে ইলেকট্রন আছে 4 15 60, এরকম 10টা অণুর মধ্যে আছে 60 × 10 600। এবার হয়েছে সঠিক অ্যান্সার রোকসানা এখন দিল 600। সবাই কি বুঝতে পারছো আমার কোশ্চেন? সবাই কি বুঝতে পেরেছো? জানাও জানাও। মেহরাব হোসেন ওয়াও বলতেছো না কি বলতেছো? এই চিহ্ন আমি বুঝি না। সবাই বুঝতে পেরেছো? আমি সামনে যাই। এইবার দেখো যৌগমূলকের ইলেকট্রন কিভাবে বের করতে হয়। যৌগমূলকের ইলেকট্রন, যৌগমূলকের ইলেকট্রন। প্রথম কোশ্চেন,
আহ কি বলতেছো? শহরের বাবু। বাবা রে বাবা, যেই নাম শহরের বাবু স্যার, আবার বুঝান। আবার বলা যাবে না স্যার, টাইম আপ। এখন হইতেছে এইটা বুঝো, যৌগমূলকের মোট ইলেকট্রন। স্যার যৌগমূলক কি? স্যার একাধিক পরমাণু মিলে যদি একটি আয়নের ন্যায় আচরণ করে তখন তাকে বলা হয় যৌগমূলক। একাধিক পরমাণু মিলে যদি একটি আয়নের ন্যায় আচরণ করে তখন তাকে বলা হয় যৌগমূলক। তাহলে আমরা দেখতেছি অ্যামোনিয়াম আয়নে 5টা পরমাণু আছে, 5টা পরমাণু মিলে একটা আয়নের ন্যায় আচরণ করতেছে, 5টা পরমাণু মিলে একটা আয়নের ন্যায় আচরণ করতেছে, তাহলে এটা হচ্ছে যৌগমূলক। এখন তোমাকে বললো এটার ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। ক্লিয়ার স্যার? এইটার ইলেকট্রন সংখ্যা বের করো। তাহলে আমরা কি বের করব? তাহলে আমরা দেখলাম নাইট্রোজেন আছে একটা, হাইড্রোজেন আছে 4টা, আর প্লাস মানে সে একটা ইলেকট্রন ত্যাগ করেছে। নাইট্রোজেন আছে 7টা, হাইড্রোজেন আছে 4টা, আর প্লাস মানে সে একটা ইলেকট্রন ত্যাগ করেছে। তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন কয়টা থাকে? 7টা। নাইট্রোজেন ইলেকট্রন থাকে 7টা, আর 4টা হাইড্রোজেনের প্রত্যেকটাতে ইলেকট্রন থাকে একটা একটা করে। তাহলে 4 একে 4, আর এক প্লাস মানে একটা ইলেকট্রন ত্যাগ করেছে, তাহলে 7 4 11 -1, অর্থাৎ 10টা ইলেকট্রন। এটা কি সবাই বুঝতে পারছো? এটা কি সবাই বুঝতে পারছো? এই উত্তর দাও, সবাই বুঝতে পারছো? সবাই? কেউ কেউ আছে মনে হয় ঘুমাচ্ছে, নাকি? ঘুমানো যাবে না, যে ঘুমাবা তার জীবন কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে থাকবে। সবাই বুঝতে পারছো? ওকে স্যার, নিচে দেখো সালফেট 2-, সালফেট 2-। এটা সবাই বুঝতে পারছো কিনা এটা একটু দেখো, আমাকে জানাও। যে না বুঝতে পারছো না বলো, তাহলে আমি বুঝাবো। সালফেট 2- এর ইলেকট্রন কয়টা? স্ক্রিনশট মেরে রাখো। সালফেট 2- এর ইলেকট্রন সংখ্যা কয়টা? সালফেট 2- এ ইলেকট্রন সংখ্যা কয়টা? এটা বুঝতে পারছো কিনা? মোহাম্মদ ফয়সাল, ফয়সাল সব ক্লিয়ার? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে ওকে এইটা দেখো, এটা স্ক্রিনশট মারো এবং দেখো। স্যার আগের সাথে এটার পার্থক্য কি? আগেরটা ছিল মোট ইলেকট্রন, এবারের প্রশ্ন হচ্ছে যোজন ইলেকট্রন। তোমরা অনেক সময় পরীক্ষার সময় বুঝো না মোট আর যোজন ইলেকট্রন। স্যার যেমন তোমাদেরকে যদি বলা হয় অক্সিজেনের ইলেকট্রন কয়টা? 8টা। অক্সিজেনের ইলেকট্রন কয়টা? 8টা। কিন্তু তোমাকে যদি বলা হয় অক্সিজেনের যোজন ইলেকট্রন কয়টা, তাহলে কিন্তু 6টা। যোজন ইলেকট্রন মানে হচ্ছে শেষ কক্ষপথের ইলেকট্রন। ওকে, যেমন তোমাকে বলা হলো সোডিয়ামের ইলেকট্রন কয়টা? 11টা, বাট সোডিয়ামের যোজন ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? একটা। আমার কথা কি বুঝতে পারছো? তা তোমাকে বললো এই ধরনের যৌগমূলক দিয়ে, বললো একটু আগে আমরা করলাম যেটা, সেটা হচ্ছে মোট ইলেকট্রন। তোমাকে যদি যৌগমূলক দিয়ে বলে এটার যোজন ইলেকট্রন কয়টা, তাহলে তোমাকে কাউন্ট করতে হবে শেষ কক্ষপথের ইলেকট্রন গুলা। সো আমরা দেখতেছি এই যে এইটার নাম, এই আয়নটার নামই অনেকে তোমরা জানো না, এটার নাম হচ্ছে থায়োসালফেট আয়ন, যেটা তোমাদের পরিমাণগত রসায়নে বারবার সোডিয়াম থায়োসালফেটে লাগে। S2O3 2-, এটার নাম কি খাতায় লিখে রাখো, এটার নাম হচ্ছে থায়োসালফেট আয়ন। S2O3 2-, থায়োসালফেট আয়ন। S2O3 2-, থায়োসালফেট আয়ন। ওকে, এখন এই থায়োসালফেট আয়নের যোজন ইলেকট্রন কয়টা? ওকে, তো আমরা দেখতেছি থায়োসালফেটে সালফার আছে 2টা, অক্সিজেন আছে 3টা, আর 2টা ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে প্রত্যেকটা সালফারের যোজন ইলেকট্রন কয়টা, এটা একটু খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা সালফারের যোজন ইলেকট্রন কয়টা? সালফার হচ্ছে গ্রুপ 16 এর মৌল। অক্সিজেন এবং সালফার দুইটাই হইতেছে গ্রুপ 16 এর মৌল। তোমরা সবাই কি আমার সাউন্ড শুনতে পাচ্ছ? তোমরা সবাই কি আমার সাউন্ড শুনতে পাচ্ছ ভালো করে? আমাকে দেখা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে। ইসরাত জাহান সেজুতি, হয় হয় মানে এটা কি খুলনার ভাষা? খুলনা অঞ্চলের মানুষ বলে যে হয়, জি বলে না, তারা বলে হয় খুলনা মানুষের। ওকে, তাহলে সালফার এবং অক্সিজেন হচ্ছে গ্রুপ 16 এর মৌল, গ্রুপ 16 এর মৌল। ওকে স্যার, আচ্ছা। তাহলে 2টা সালফার আছে, তাহলে গ্রুপ 16 এর মৌল মানে তার শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন। কে বলতে পারবা সালফারের মোট ইলেকট্রন কয়টা? সালফারের মোট ইলেকট্রন কয়টা? প্রমা ইসলাম, তোমার নেটওয়ার্কের সমস্যা থাকলে মাঝে মাঝে এরকম হবে, আমাদের এখানে নেটওয়ার্ক ফাস্ট। তুহিন আহমেদ সবার আগে অ্যান্সার দিয়েছে, সালফারে মোট ইলেকট্রন 16টা, কিন্তু সালফারের যোজন ইলেকট্রন কয়টা স্যার? 6টা। সালফারের যোজন ইলেকট্রন কয়টা? 6টা। তাহলে 2টা সালফার আছে, তাহলে 6 × 12,
আর অক্সিজেন আছে অক্সিজেনেরও যোজন ইলেকট্রন হচ্ছে 6টা। তাহলে 6 গুণ 2 3 গুণ 6 আমরা দেখলাম +2। এই জিনিসটা কি সবাই বুঝছো? 32টা কিভাবে হইলো? এখন কি বুঝছো যোজন ইলেকট্রন? বলো, বুঝতে পারছো? নিচেরটাও দেখো, নিচের কে যেন বলছো না, মুমতাহিনা জান্নাত মিম। স্যার যোজন মানে হচ্ছে শেষ কক্ষপথের ইলেকট্রন। এই যে এই নিচেরটা বুঝাইতেছি, এটার নাম টেট্রাথায়োন। এটা আরেকটু বুঝান তাহমিনা আক্তার সুস্মিতা। রিপিট প্লিজ। আব্দুল্লাহ রাদিন। ওকে স্যার, আমি আবার রিপিট করতেছি তোমাদের রিকোয়েস্টের জন্য। নিচের যে আয়নটা আছে সেটার নাম হচ্ছে টেট্রাথায়োনেট আয়ন। টেট্রাথায়োনেট আয়ন। টেট্রা মানে 4, থায়ো মানে হচ্ছে সালফার, তাহলে এটার নাম হচ্ছে টেট্রাথায়োনেট আয়ন। এখন এইটার আমার যোজন ইলেকট্রন বের করতে বলছে, দ্যাট মিন্স ভ্যালেন্স ইলেকট্রন বের করতে বলছে এইটার। আচ্ছা, এখন স্যার সালফার আছে 4টা, কিন্তু প্রত্যেকটার মধ্যে শেষ কক্ষ, যোজন মানে তো শেষ কক্ষপথ, তাহলে সালফারের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 6টা, তাহলে 4 গুণ 6। আবার অক্সিজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 6টা, তাহলে 6 গুণ 6, কারণ অক্সিজেন আছে 6টা। ঠিক আছে। আর 2 মাইনাস, 2 মাইনাস মানে 2টা ইলেকট্রন গ্রহণ করেছে, 2 মাইনাস মানে 2টা ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে 4 গুণ 6, 6 গুণ 6 প্লাস 2, 62। এবার কি সবাই বুঝতে পারছো? এবার কি সবাই বুঝতে পারছো? সবাই জানাও জানাও, বুঝতে পারছো? ওকে, এবার এটা গত বছর ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, তোমরা উত্তর দিয়ে জানাও। গত বছর ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল। এ বি সি ডি কোনটা সঠিক উত্তর হবে আমাকে জানাও। সি, ডি, তাড়াতাড়ি জানাও, সবাই জানাও। তোমরা অনেকেই মনে হয় খাতা কলম নিয়ে বসো নাই, শুধু মোবাইলটা নিয়ে শুয়ে আছো। শুইতে শুইতে একটু পরে ঢেলান দিতে দিতে ঘুমায় পড়বা। ঢেলান দিতে দিতে ঘুমায় পড়বা তাড়াতাড়ি। ওকে স্যার, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ডি। তোমরা নাইটেড যারা পারো নাই, সঠিক অ্যান্সার হচ্ছে ডি। সঠিক অ্যান্সার হচ্ছে ডি, ডি। যারা পেরেছো তাদেরকে থ্যাংক ইউ, যারা পারো নাই তারা কানে ধরো, কানে ধরো, কানে ধরে বলো সরি, সরি। কানে ধরো, যারা পারো নাই তারা কানে ধরে বলো সরি, আর যারা পেরেছো তাদেরকে থ্যাংক ইউ। সো ইউ আর মোস্ট ওয়েলকাম। অ্যান্ড দিস ওয়াজ দ্য কোশ্চেন ফর লাস্ট ইয়ার ঢাকা ইউনিভার্সিটি। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল। সো আমি যখন পড়াচ্ছি, সাম পিপল অফ ইউ হয়তো চিন্তা করেছো কি ইলেকট্রন প্রোটন নিউটন বের করা শিখাচ্ছে। স্যার যেটা আসে সেটাই তো শিখাবো। ওকে, ওকে স্যার। আচ্ছা, এই যে স্ক্রিনশট মেরে রাখতে পারো যে এটা কিভাবে সলভ করে। স্ক্রিনশট মেরে রাখতে পারো এটা কিভাবে সলভ করে। মেরেছো স্ক্রিনশট? যারা পারো নাই, একজন লিখছে তামজিদ স্যার অনেক ঘুমে ধরছে। ঘুমাও, ঘুম আসবে, ঘুম আসলে স্বপ্ন আসবে, আর স্বপ্নের মধ্যে দেখবা তুমি ড্রাইভারি করতেছো, ইউনিভার্সিটিতে চান্স পাও নাই। ঠিক আছে। তুহিন আহমেদ স্যার আপনার এফবিআইডি নাম কি? স্যার অ্যাসপিরিন বইয়ে দেওয়া আছে, অ্যাসপিরিন বইয়ে দেওয়া আছে। একজন বলছে স্যার সংকেতটা আবার বলেন। এই যে স্যার স্ক্রিনশট মারো, এখানে সংকেত দেওয়া আছে NO3 মাইনাস। ঠিক আছে, NO3 মাইনাস। আচ্ছা মাইন্ড করো না, ড্রাইভার। এখন কি করবো, আমি স্যার মানুষ, তুমি মনোযোগ দিতে চাও না, ঘুমাইতে চাও না, তাহলে কি বা? এমন হইতে পারো তুমি বিল গেটস এর মতন হয়ে যেতে পারো। না পড়া, ওই যে অনেক কিছু নিয়ে না পড়াশোনা করে বলে অনেক কিছু হয়ে যায়। ঠিক আছে, ঘুমায় টুমা হয়ে যায়। আল্লাহ যদি কপালে থাকে, রিজিকে থাকে, হবা। ওকে, নাইস জোক। সামনে যাই, এই কোশ্চেনটার অ্যান্সার দাও। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এর চিটাগাং ইউনিভার্সিটি 2016-17-13-14। আবার কেউ কেউ মনে করে স্যার চিটাগাং ইউনিভার্সিটি তো আমি পড়বোই না, আমি ঢাকা ইউনিভার্সিটি পড়বো। আগে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় নাও, তারপরে কথা বলো। ঠিক আছে। আচ্ছা, তোমরা অনেকেই স্যার প্রশ্ন করো স্যার নেট ছিল না, নেট ছিল না। স্যার আমি একটা কথা বলি স্যার, প্লিজ মাইন্ড করো না। তোমরা এখন কোচিং এ আসতে হয় না, তোমাদের বাসায় ওয়াইফাই কানেকশন আছে। ওয়াইফাই না থাকলে তোমার মোবাইল ডাটা কিনে রাখবা। কত টাকা লাগে স্যার মোবাইল ডাটা? 15-20 টাকার ডাটা কিনলে কতদিন চলে যায়? সেই ডাটা দিয়ে ক্লাস করবা। এখানে তো এত বেশি ডাটা খরচও হয় না। একেবারে এই বিষয়ে মানে সিরিয়াস হইতে হবে তো।
ওকে স্যার, এইটা কি সবাই পারছো? রাইট অ্যান্সার দিয়েছো অনেকে, অনেকে এ এ এ 7। স্যার কারেন্ট না থাকলে ওয়াইফাই অফ হয়ে যায়, মোবাইল তো অফ হয় না, এটা আমার শিখাইতেইব। আরেকজন বলছে স্যার 40 জিবি আছে, ভেরি গুড স্টুডেন্ট, অনেক জিবি আছে তোমার। ওকে স্যার, যারা পেরেছো পারো না, এটা কি আমার দেখাতে হবে স্যার যে অ্যামোনিয়াম আয়নে নিউট্রন কয়টা থেকে, এটা বের করে দেখানো? এটা কি একজন লিখছে 11? স্যার 11 হবে না তো স্যার। স্যার হাইড্রোজেনে কোনো নিউট্রন নাই, এটার চালাকি হচ্ছে ওইখানে। হাইড্রোজেনে কোনো নিউট্রন নাই স্যার এটার। আর প্লাস মাইনাসের কারণে কোনো নিউট্রন বা প্রোটনের আপ ডাউন হয় না কখনো। প্লাস মাইনাসের কারণে শুধুমাত্র ইলেকট্রনের আপ ডাউন হয়। সো আমরা এখানে নিউট্রন, নাইট্রোজেনে নিউট্রন আছে 7টা, কারণ নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7 আর ভর সংখ্যা 14 থেকে 7 নিউট্রন। আর হাইড্রোজেনে কোনো নিউট্রন নাই, প্লাস মাইনাসের কারণে নিউট্রনের কোনো আপ ডাউন হয় না, তার মানে এখানে 7টা নিউট্রন আছে। ক্লিয়ার স্যার? ক্লিয়ার হইলে বলো ক্লিয়ার। ক্লিয়ার বলো ক্লিয়ার। ওকে ক্লিয়ার। তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? আমরা পরের ইয়েতে যাব, শেয়ারে। আমরা নিউ শেয়ারে যাচ্ছি। ওকে, এবার আমরা পড়বো স্যার আইসোটোপ নিয়ে। আইসো রিলেটেড সব পড়াশোনা করব। তোমরা কি নতুন স্লাইড দেখতে পাচ্ছ? তোমরা কি নতুন স্লাইড দেখতে পাচ্ছ? আমাকে জানাও। ওকে, দ্যাট মিনস আমরা আইসোটোপ, আইসো রিলেটেড সব জিনিস পড়বো। নতুন স্লাইড দেখা যাচ্ছে স্যার এভরিওয়ান? ওকে, থ্যাংক ইউ জানানোর জন্য। এবার দেখো, প্রথম হচ্ছে আইসোটোপ। আইসোটোপ, হ্যাঁ স্যার, আমি দেখো ব্লু করে দিছি, এটা তোমরা সবাই পারো, আমরা একটু দ্রুত করব। এটা তোমরা সবাই পারো যে আইসোটোপের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন ভিন্ন। আইসোটোপের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন ভিন্ন। ক্লিয়ার স্যার? আইসোটোপের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন ভিন্ন। সো প্রোটন সংখ্যাগুলো আমরা শুধু নিচে তাকাবো, নিচে নিচে সেম হইলেই সেটা আইসোটোপ, নিচে সেম হইলেই আইসোটোপ। সো আমরা দেখতেছি হাইড্রোজেনের 111, দ্যাট মিনস তার আইসোটোপ। ক্লোরিনের 1717, উপরে ভর যা হোক, দ্যাটস নট মাই ফ্যাক্টর। আমার ফ্যাক্টর হইতেছে দ্য নাম্বার অফ দ্য অ্যাটমিক নাম্বার, অ্যাটম নাম্বার আমার ক্লিয়ার হলে। সো 17 and 17, সো দে আর আইসোটোপ। আয়োডিনের ক্ষেত্রে 53 53 53 আইসোটোপ, 53 53 আইসোটোপ। তারপরে তো অক্সিজেনের সেক্ষেত্রে 888, কিন্তু তাদের ভর হচ্ছে 16 17 18, তারা আইসোটোপ। ঠিক আছে? তারপর হচ্ছে কার্বনের আইসোটোপ। তাহলে এবং তোমরা এই যে এই জিনিসটা নোট করবা, প্রকৃতিতে মোট আইসোটোপের সংখ্যা প্রায় 1300টি। প্রকৃতিতে মোট আইসোটোপের সংখ্যা প্রায় 1300টি। ঠিক আছে? প্রকৃতিতে মোট আইসোটোপের সংখ্যা প্রায় 1300টি। ক্লিয়ার স্যার? ওকে, তারপরটা আমরা যাই। এবার তোমরা দেখতে পারতেছো হাইড্রোজেনের 3টা আইসোটোপ দেখতেছো, প্রোটিয়াম, ডিউটেরিয়াম এন্ড ট্রিটিয়াম। এখান থেকে একটু পড়ার জিনিস আছে। কি পড়ার জিনিস আছে স্যার? 1300 আইসোটোপের মধ্যে একমাত্র একটা আইসোটোপ যার কোনো নিউট্রন নাই, সেটা হচ্ছে প্রোটিয়াম। দ্যাট মিনস হাইড্রোজেনের প্রোটিয়ামে একমাত্র আইসোটোপ, 1300টা আইসোটোপ আছে, তার মধ্যে একমাত্র হাইড্রোজেনের প্রোটিয়াম হচ্ছে যেটার কোনো নিউট্রন নাই। আর তোমরা জানো ভারী পানির সংকেত আসে, ভারী পানির সংকেত দেখো, লিখে দেখো তো কে কে পারো ভারী পানির সংকেত। ভারী পানির সংকেত, ভারী পানির সংকেত বা নাম কে পারো তোমরা? ভারী পানির সংকেত বা নাম
একজনে লিখছো DO2, রুকসানা DO2 হবে রুকসানা, আর মেহরুবা লিখছো D2 হবে, এটা হবে স্যার D2O, ইয়েস এটা হবে D2O, ডিউটেরিয়াম অক্সাইড। আচ্ছা, অতি ভারী পানির সংকেত কে লিখতে পারবা? অতি ভারী পানির সংকেত, অতি ভারী পানির সংকেত, অতি ভারী পানির সংকেত হচ্ছে T2O, ট্রিটিয়াম, T2O। প্রোমা ইসলাম, নেটওয়ার্কে একটু সমস্যা থাকতে পারে, তুমি আবার অ্যাড নাও, ঠিক আছে, আবার অ্যাড নাও, বের হয়ে আবার অ্যাড নাও। তাহলে নর্মাল পানি H2O, ভারী পানি D2O, অতি ভারী পানি T2O, আর বড় হাতের টি হবে। আমরা অক্সিজেনের আইসোটোপ গুলো দেখতেছি, ইউ ক্যান সি দ্য আইসোটোপ অফ অক্সিজেন, atomic number is same 888, but the mass number is different, and that is 16, 17 and 18, 16, 17 and 18, ক্লিয়ার? আমরা সামনে যাচ্ছি। নাও আমরা পড়বো আইসোবার। তোমরা কি দেখতে পাচ্ছ আইসোবারের স্ক্রিনটা? তোমরা কি আইসোবারের স্ক্রিনটা দেখতে পাচ্ছ? রেহনুমা তাবাসসুম, কমেন্ট করে জানাও তোমার কি কি জানতে চাও। রেহনুমা তাবাসসুম, কমেন্ট করে জানাও প্লিজ কি জানতে চাও। অর্পিতা, কিছু জানতে চাইলে কমেন্ট করে জানাও। আইসোবার স্যার, আইসোবার মানে হচ্ছে যদি ভর সংখ্যা সমান হয়, অর্থাৎ উপরেরটা সমান হয়, এগুলো স্যার খুব ইজি জিনিস, কিন্তু পরীক্ষায় আসে। আইসোবার যদি ভর সংখ্যা সমান হয়, যদি ভর সংখ্যা সমান হয়, আইসোবার যদি ভর সংখ্যা সমান হয়, তোমরা দেখতেছো আর্গন 18, পটাশিয়াম 19, ক্যালসিয়াম 20, তাদের পারমাণবিক সংখ্যা, কিন্তু ভর সংখ্যা সেম সেম যদি থাকে 40 40 40, ভর সংখ্যা যদি 40 40 হয়ে যায়, তারা হচ্ছে আইসোবার, তারা হচ্ছে আইসোবার। মাস ইকুয়াল, ইয়েস, ঠিক আছে, ওকে, ক্লিয়ার হইল। আইসোবার, আইসোবার নিয়ে কারো কোনো সে আছে স্যার? নিউক্লিয়ন সংখ্যা মানে কি? নিউক্লিয়ন সংখ্যা মানে হচ্ছে ভর সংখ্যা বা মাস নাম্বার। নিউক্লিয়ন সংখ্যাই হচ্ছে ভর সংখ্যা বা মাস নাম্বার। নিউক্লিয়ন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা বা মাস নাম্বার। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আমি সামনে গেলাম স্যারেরা। ফাইমানুর, নো স্যার। সৃষ্টি জামান, নো স্যার, থ্যাংক ইউ, আমি সামনে যাচ্ছি। এবার হচ্ছে আইসোটোন যদি নিউটন সংখ্যা সমান হয়ে যায়, আইসোটোন যদি নিউট্রন সংখ্যা সমান হয়ে যায়, নিউটন সংখ্যা কিভাবে বের করা হয়? a - z, ভর থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে হয়ে যায় নিউট্রন সংখ্যা। গ্যালাক্সি J52016, স্যার আরেকবার বুঝান, এই নামটা তুমি দিতে পারো না ভাই, তোমার নাম কি গ্যালাক্সি? সায়েন্সের পোলাপাইন তোমরা, ঠিক আছে স্যার। নিউটন সংখ্যা আমরা বের করতে পারছি, আমরা ভর সংখ্যা থেকে যদি পারমাণবিক সংখ্যা বিয়োগ দেই তাহলেই হয়ে যায় নিউটন সংখ্যা। সো অক্সিজেনের ক্ষেত্রে আমরা দেখলাম 8টা, নাইট্রোজেনের ক্ষেত্রে দেখলাম 8টা, 14 বিয়োগ 6, কার্বনের ক্ষেত্রে দেখলাম 8টা। সো যদি নিউট্রন, মোবাইল মডেল, যদি নিউটন সংখ্যা সমান হয়ে যায়, দেন উই ক্যান সে দে আর আইসোটোন টু ইচ আদার। সবাই বুঝতে পারছো স্যার? একজন বলেছে জাহিদ হাসান, স্যার আইসো ইলেকট্রন, আইসোমরফিজম, আইসো ডায়াফার ক্লিয়ার করবেন? যদি স্যার ক্লিয়ার করে দেই, আমাকে কি তুমি থ্যাংক ইউ জানাবা? আইসো ইলেকট্রন, আইসোমরফিজম, আইসো ডায়াফার, আমাকে কি জাহিদ হাসান থ্যাংক ইউ জানাবা? ইয়েস, ওকে স্যার, জাস্ট ওয়েট স্যার, জাস্ট ওয়েট। তাহলে আইসোটোন বুঝছো কিনা সেটা কও। আইসোটোন বুঝছো সবাই? আজকে আমি সব ক্লিয়ার করে দেবো যখন। আচ্ছা, ক্লাস যদি আমি বেশি নেই, বেশিক্ষণ নেই, তোমাদের কি কোনো সমস্যা আছে? আছে? ক্লাস বেশিক্ষণ থাকলে কেন, কি সমস্যা? নো প্রবলেম, কিন্তু আগের গুলা একদম প্রবলেম নেই মুন্নি। আর তোমাদের যদি বোরিং লাগে, ক্লাস করতে ভালো না লাগে, তোমাদের কি ভালো লাগতেছে কিনা আমার তো জানাও নেই যে স্যার ক্লাস করতে ভালো লাগতেছে, হ্যাঁ প্রশ্নের উত্তর দিয়ে ভালো লাগতেছে, এটা তো বলো না। তোমরা আবার বোরিং ফিল করো কিনা, স্যারদের তো এই বিষয়টাও দেখতে হয়। তাহলে আইসোটোন নিয়ে আমরা যাই। আইসোটোন নিয়ে কারো কোনো সমস্যা আছে স্যার? আইসোটোন নিয়ে, আইসোটোন নিয়ে কারো কোনো সমস্যা নেই? ওকে, এবার আসো আইসো ইলেকট্রন। জাহিদ খেয়াল রাখো বোর্ডে, আইসো ইলেকট্রন, আইসো ইলেকট্রন, আইসো ইলেকট্রন।
আইসো ইলেকট্রন। একজন লিখছে স্যার নামাজ পড়তে হবে। জি স্যার, ফাঁকের মধ্যে গিয়ে নামাজটা পড়ে আসবা, ফরজ নামাজটা পড়ে নিবা। নামাজ নিয়ে কোনো হেলাফেলা কইরো না, কইরা নিও, আবার আমারে দোষ দিও না। ওকে স্যার, আইসো ইলেকট্রন বের করতে হয় যখন ইলেকট্রন সংখ্যা সমান হয়ে যায়। যখন ইলেকট্রন সংখ্যা সমান হয়ে যায় তখন তাদেরকে বলা হয় আইসো ইলেকট্রন স্যার। যখন ইলেকট্রন সংখ্যা সমান হয়ে যায় তখন মুন্নি অনেক ধন্যবাদ, তাহিয়া আনোয়ার অনেক ধন্যবাদ, সৃষ্টি জামান অনেক ধন্যবাদ। ওকে আচ্ছা, তাহলে স্যার আমরা দেখতেছি আইসো ইলেকট্রন বের করতেছি। আমরা যদি ইলেকট্রন সংখ্যা সমান হয়ে যায় তখন সেটাকে আমরা বলি আইসো ইলেকট্রন। ইলেকট্রন সংখ্যা সমান হয়ে গেলে আইসো ইলেকট্রন। ওকে, তাহলে আমরা দেখি স্যার সোডিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, সোডিয়ামে ইলেকট্রন ছিল 11টা, একটা ছেড়ে দিয়েছে, 10টা আছে। ম্যাগনেসিয়াম 2 প্লাস, ম্যাগনেসিয়ামে ইলেকট্রন ছিল 12টা, দুইটা ছেড়ে দিয়েছে। নিয়নে ইলেকট্রন ছিল স্যার 10টা, 10টাই আছে। তাহলে প্রত্যেকটি আমরা দেখলাম 10 10 10। তার মানে তারা যেহেতু তাদের ইলেকট্রন সংখ্যা সমান সেজন্য আমরা বলতে পারি দে আর আইসো ইলেকট্রন টু ইচ আদার, দে আর আইসো ইলেকট্রন টু ইচ আদার। ক্লিয়ার? আচ্ছা, পরেরটায় আমরা যাই। এই যে আইসো ইলেকট্রনের আরো এক্সাম্পল ইউ ক্যান সি, তোমরা স্ক্রিনশট মেরে রাখতে পারো। দেখো তো এখানে সবাই বুঝছো কিনা আইসো ইলেকট্রনের এই স্লাইডটা? সবাই বুঝছো কিনা? স্যার আইসো অর্থ কি? ইজমা এতক্ষণ পরে জিজ্ঞাসা আইসো অর্থ কি? আইসো অর্থ হইতেছে সমান, একই, ইকুয়াল, সমান, আইসো। ওকে, আমরা সামনে যাই। আইসো মানে হইতেছে একই। এবার আসো আইসোমরফিজম। আইসোমরফিজম, তোমরা যারা আইসোমরফিজমটা অনেকের একটু সমস্যা আছে। ওকে, আইসোমরফিজম একটু দেখো, তোমরা স্ক্রিনশট মেরে রাখতে পারো আইসোমরফিজমটা নিয়ে। যদি স্যার কখনো এরকম হয়, এক্সাম্পল এরকম থাকে যে অ্যানায়ন সেম থাকে, অ্যানায়নের সংখ্যা এবং অ্যানায়নটা সেম থাকে, তখন তারা পরস্পরের আইসোমরফিজম। তোমরা দেখো লিথিয়াম ক্লোরাইড, তোমরা দেখতে পারতেছো লিথিয়াম ক্লোরাইড, উফ কে দাগ দিতেছো এগুলা? হ্যাঁ, দাগ দিলে কিন্তু বের করে দেবো এখান থেকে, দাগ মুছো। ওকে, থ্যাংক ইউ কথা শোনার জন্য। আইসোমরফিজম স্যার, এই যে এক্সাম্পল দেখো লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সিলভার ক্লোরাইড, প্রত্যেকের অ্যানায়ন সেম। প্রত্যেকের কি সেম? প্রত্যেকের অ্যানায়ন সেম। লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সিলভার ক্লোরাইড, প্রত্যেকের অ্যানায়ন সেম। তাহলে যদি অ্যানায়ন সেম থাকে, যদি অ্যানায়ন সেম থাকে তখন তারা আমরা প্রত্যেকের আইসোমরফিজম আমরা বলবো বা সমরূপী, আইসোমরফিজম বলবো বা সমরূপী বলবো। যেমন ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, এটা কে দিছো? এটা মুছো। ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, এরা হচ্ছে পরস্পরের কি? সমরূপী, সমরূপী। ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এরা হচ্ছে পরস্পর সমরূপী। এটা একটা। আরেকটা ইনফরমেশন হইতেছে স্যার, যদি কেলাস পানি সেম হয়ে যায়, অ্যানায়ন সেম হয়ে যায় বা কেলাস পানি সেম হয়ে যায়, রাসেল মিয়া মাইর খাবি কিন্তু। কেলাস পানি, একজন লিখতেছে মেহরুবা, এভাবে দাগ দেয় কিভাবে? মনটা চাইতেছে একটা থাবড়া লাগে, শিখতে আইছে এখানে দাগ দেয় কিভাবে। স্যার ক্লাস নিচ্ছে, ও দাগ শিখতে আইছে। ওকে স্যার, লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সিলভার ক্লোরাইড যদি এরকম থাকে, অ্যানায়ন সেম হয়ে যায়, অ্যানায়ন যদি সেম হয়ে যায় তাহলে তারা পরস্পরের সমরূপী। অথবা যদি স্যার কেলাস পানি সেম হয়ে যায়, যেমন জিঙ্ক সালফেটের সাথে 7 অণু পানি, ম্যাগনেসিয়াম সালফেটের সাথে 7 অণু পানি, যদি এই ধরনের কেলাস পানি সেম হয়ে যায়, তারাও পরস্পরের সমরূপী। স্যার এই স্লাইড কি ওকে স্যার? দ্রুত বলো, এই স্লাইড কি ওকে?
ওকে স্যার, সামনে যাব। আইসোমরফিজম সবাই বুঝছো? আইসোমরফিজম, হ্যাঁ সবাই বলছে বুঝছে, থ্যাংক ইউ। এইবার আসো, এই স্লাইডটা স্ক্রিনশট মারো সুন্দর করে, সব একসাথে আছে। এই স্লাইডটা স্ক্রিনশট মারো সুন্দর করে স্যার, মেরেছো? ওকে স্যার, আইসোটোপ পড়াইছি, আইসোবার পড়াইছি, আইসোটোন পড়াইছি, আইসো ইলেকট্রন পড়াইছি। আইসোমরফিজমের এক্সাম্পলটা একটু দেখো। অপো 19 কি এখানে যাইসা পড়ছে? এখানে এখানে একটু স্ক্রিনশট মারো, দেখো এই যে স্যার আমি এর আগে দেখছিলাম, লেখো ক্যালাস পানি আর ঋণাত্মক অংশ যদি সেম হয় তাহলে তারা পরস্পরের সমরূপী। এই যে দেখো, ফেরাস সালফেটের সাথে 7 অণু পানি, জিঙ্ক সালফেটের সাথে 7 অণু পানি, ম্যাগনেসিয়াম সালফেটের সাথে 7 অণু পানি। এই যে বুঝতে পারছো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ স্যার, তাহলে পরস্পরের তারা কি সমরূপী। এবং এখানে কোন ঘটনাটা ঘটেছে? এখানে আইসোমরফিজম ঘটেছে। সবাই বুঝতে পারছো? এই স্লাইডটা পুরোটা জিনিস একসাথে খুব গুরুত্বপূর্ণ, একসাথে দিয়ে দিছি। আমরা কি সামনে যাব? আমরা কি সামনে যাব? আচ্ছা স্যার, আমি এখন একটা প্রশ্ন করব, পড়াইতে পড়াইতে একটা প্রশ্ন করে নিই। স্যার, কার হোম ডিস্ট্রিক্ট কোথায় একটু লিখে দেখাও তো। আমার হোম ডিস্ট্রিক্ট আমি বলে নিই, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে শরীয়তপুর। শরীয়তপুরের কেউ থাকলে দেখি আছে কিনা। আর কার কার হোম ডিস্ট্রিক্ট কোথায় একটু দেখি স্যার, কার কার হোম ডিস্ট্রিক্ট কোথায়? সিলেট, আরিফ ইসলাম, নরসিংদী, গাজীপুর, দ্রুত স্যার। আমরা রিফ্রেশমেন্ট হিসেবে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, শরীয়তপুর নাই একটাও, ব্রাহ্মণবাড়িয়া, স্যার আমি শরীয়তপুর, নূরজাহান ইসলাম শরীয়তপুর একজন পাইলাম। গুড, ভেরি গুড। নূরজাহান, যে কোনো প্রশ্ন শরীয়তপুরের মানুষ হিসেবে প্রশ্ন থাকলে তুমি কমেন্ট করে জানাবা। আবার ইচ্ছা করে আর শরীয়তপুর বানায় না এখন, নিশি আক্তার শরীয়তপুর। আমি শরীয়তপুরের মানুষ তো এই জন্য শরীয়তপুর নেপোটিজম বলে এটাকে। ওকে, আচ্ছা আমরা নেক্সট স্লাইডে যাই। রাজশাহীর মানুষ আছে। আইসোমার জিনিসটা কি স্যার? আইসোমার স্যার, কখনো যদি এরকম হয় তারা একই সাথে আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসো ইলেকট্রন সবই সেম হয়ে যায়, সেম টু সেম, তখন তাদেরকে আমরা বলি আইসোমার। সেম টু সেম, সেম টু সেম যদি হয়ে যায়, ঠিক আছে। আরেকজন আছে পুরান ঢাকা, আমি পুরান ঢাকায় থাকি। ওকে, আচ্ছা স্যার, সেম টু সেম হয়ে যায়। এই যে দেখো আইসোমার, এই যে ব্রোমিন, ব্রোমিন 35 35 82 82 দেখতে পাচ্ছ স্যার? তাহলে আমরা কিভাবে বুঝবো সব জিনিস যদি একই রকম হয়ে যায় তাহলে তারা হচ্ছে আইসোমার, একেবারে সেম টু সেম হয়। তাহলে স্যার এদের মধ্যে পার্থক্য কি? স্যার এদের মধ্যে পার্থক্য হচ্ছে, এদের মধ্যে পার্থক্য হচ্ছে এরা এরা হয়তো দেখা যায় ইন্টারনাল পার্থক্য, একজন তেজস্ক্রিয় আরেকজন তেজস্ক্রিয় না, একজন তেজস্ক্রিয় আরেকজন তেজস্ক্রিয় না, যদি এই ধরনের হয়, এটা এটা তোমার লেখা থাকবে না, তেজস্ক্রিয় বা তেজস্ক্রিয় না লেখা থাকবে না, তুমি জাস্ট দেখবা যে এভরিথিং সেম কিনা। দেখো এখানে যে লেখা আছে যে ব্রোমিন, ব্রোমিন পাইছো বাম পাশে, এরা হইতেছে পরস্পরের, এই ধরনের যদি ঘটনা ঘটে তারা হইতেছে পরস্পরের আইসোমার। ক্লিয়ার? ওকে, এর আইসোমার হয়ে গেল, আইসোমার হয়ে গেল। এবার আসি আমরা আইসোমারের পরে আমাদের কি আছে দেখি। এই আইসোমার কি সবাই বুঝতে পারছো বলো? আইসোমার কি সবাই বুঝতে পারছো? এই তোমরা কি আমার আমি যে পড়াচ্ছি যতটুকু পড়াইলাম সব কি ভালো মতো বুঝছো? যতটুকু পড়াইলাম সব কি ভালো মতো বুঝছো? ইয়েস 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 ইয়েস। ওকে, একজন লিখছে অল্প অল্প, সে যদি অল্প অল্প, কেন অল্প অল্প কেন? আমি তো অনেক ভালো করে বোঝানোর চেষ্টা করলাম। এখন এই উত্তরটা দাও, এই প্রশ্নের উত্তরটা দাও। একজন লিখছে কার্বন 14 ডেটিং, এটা কি স্যার? আচ্ছা পড়ায় দিব অনেক একটু পরে, আবার মনে করায় দিও। ওকে স্যার, এই যে এটা একটু দেখো, এটার উত্তরটা দাও তাড়াতাড়ি, সময় 20 সেকেন্ড। সঠিক উত্তর কোনটা হবে? কে যেন একটা দাগ দিছে, দাগটা মুছো। আমি মুছবো না, তুমি মুছো।
দ্রুত দ্রুত। উত্তর দিতে পারছো এটা? এখানে কি আছে, নিম্নের স্পেসিস গুলোর মধ্যে কি মিল আছে? নিম্নের স্পেসিস মানে এই যে যারা আছে, নিয়ন, ফ্লুরাইড, ম্যাগনেসিয়াম আয়ন, এদের মধ্যে কোনটা সঠিক উত্তর? আমিনা দিছে ডি, আয়েশা সি, আবিদ সি, ইসরাত জাহান ফারিয়া সি সি সি, অনেকে সি দিচ্ছে। ওকে স্যার, ইয়েস দ্য রাইট অ্যান্সার হচ্ছে সি। রাইট অ্যান্সার হচ্ছে সি। কারণ নিয়নের মধ্যে ইলেকট্রন আছে 10টা, ফ্লুরিনের 9টা আর একটা 10টা, ম্যাগনেসিয়ামের 12টা থেকে 2টা গেলে 10টা। তার মানে তারা হইতাছে আইসো ইলেকট্রনিক টু ইচ আদার, আইসো ইলেকট্রনিক টু ইচ আদার। সবাই কি বুঝতে পারছো এটা? এইটা এইটা দেখি কে পারে এইটা, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা এটা না, এই যে এইটা। এটা দেখো স্যার, এটা আমি সলভ করে দেই, আমি তোমাদেরকে বুঝিয়ে দেই, এটা হয়তো অনেকে পারবা না। এটাকে আমি দেখাই দিব স্যার, এটাকে আমি বলে দিব, এটাকে আমি বলে দিব স্যার। একজন দিছো 25, একজন দিছো ডি, একজন দিছো সি, আরেকজন দিছো বি, আরেকজন দিছো 35। বলে দেন জি স্যার। আমি এটা একটু বুঝিয়ে দিই, হ্যাঁ, আমার মনে হয় অনেকে এটা একটু বোঝা উচিত। স্যার, একটা পরমাণুর নিউক্লিয়াসে 18টা নিউট্রন আছে, খেয়াল করো 18টা, নিউট্রন আছে 18টা। একটা পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন আছে 18টা। এম শেলে 7টি ইলেকট্রন আছে। আচ্ছা, এম শেল মানে কয় নম্বর শেল স্যার? 3 নম্বর শেল। আমরা জানি বোর পরমাণুবাদ অনুসারে 1 2 3 4 কে আবার কে এল এম, খেয়াল করো কে এল এম, কে এল এম। তাহলে কে হচ্ছে 1 নম্বর কক্ষপথ, এল হইতেছে 2, আর এম হচ্ছে 3 নম্বর কক্ষপথ। তাহলে 1 নম্বর কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে স্যার? 1 নম্বর কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 1 নম্বর কক্ষপথে স্যার 2টা ইলেকট্রন থাকে। তাহলে গেল। এল এল এ কয়টা ইলেকট্রন আছে স্যার? 2 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথে স্যার 10টা ইলেকট্রন থাকতে পারে, 10টা না 8টা ইলেকট্রন থাকতে পারে, 2n² সূত্র, 8টা। তাহলে 1 নম্বরে 2টা ইলেকট্রন আছে, 2 নম্বরে 8টা ইলেকট্রন আছে, আর 3 নম্বরে বইলা দিছে 7টা ইলেকট্রন আছে। তাহলে 2 আর 8 10, 10 আর 7 17। তাই ইলেকট্রন আছে 17টা। ইলেকট্রন যদি স্যার 17টা থাকে, তাহলে প্রোটনও আছে 17টা। আর আমরা জানি প্রোটন আর নিউট্রনের যোগফলই হইতেছে একটা পরমাণুর ভর। তাহলে 17 আর 18 হইতেছে 35। 17 আর 18 35। সবাই কি বুঝতে পারছো? ভালো করে বুঝতে পারছো সবাই? ওকে, এটা একটু দ্রুত 5 সেকেন্ডের মধ্যে এটা উত্তর দিয়ে দাও তো। নিচের কোন জোড়াটি আইসোটোন? আইসোটোন মানে হইতেছে নিউট্রন বের করতে হইব, আইসোটোন মানে হইতেছে নিউট্রন বের করতে হইব। একটু একটু পাঠায় দাও তো, নিচের কোন জোড়াটি আইসোটোন? স্ক্রিনশট মারো। ক্লিয়ার? উত্তর দিতে থাকো, হ্যাঁ। আমি নতুন একটা স্ক্রিন দিচ্ছি, নতুন নতুন একটা টপিক দিচ্ছি, সেটার জন্য আবার ওয়েট করো। ওকে, তোমরা কি এখন দেখতে পারতেছো নতুনটা? এখন আমরা পরমাণুর মডেল সংক্রান্ত পড়াশোনা করব, পরমাণুর মডেল। ওকে, পরমাণুর মডেল সংক্রান্ত পড়াশোনা করব।
নতুনটা কি সবাই দেখতে পারতেছো? আমরা পরমাণুর মডেল পড়ব এইটা। এটার একটা স্ক্রিনশট নাও, এটার একটা স্ক্রিনশট নাও। নিয়েছো? আচ্ছা স্যার, আমরা আমাদের মেইন ইম্পর্টেন্ট হইতেছে রাদারফোর্ডের পরমাণুবাদ, আর মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে রাদারফোর্ডের পরমাণুবাদ আর ডাল্টনের পরমাণু বোরের পরমাণুবাদ। ঠিক আছে, রাদারফোর্ডের পরমাণুবাদ আর বোরের পরমাণুবাদ। আর কিন্তু তার আগে আছে আমাদের পাম পুডিং মতবাদ। এটা একটু দেখাই দিব আধা মিনিটে। পাম পুডিং মতবাদ একটু জেনে রাখতে হবে। আর একটু খেয়াল রাখো, আমি তোমাদের কয়েকটা কোশ্চেন করি, তোমরা উত্তর দাও। ঠিক আছে? 1 নম্বর, ইলেকট্রন। উত্তর দেওয়া দরকার নেই, তাহলে টাইম কিল হবে। আমি একটু বলে যাই, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো বা খাতায় লিখে রাখো। স্যার, রাদারফোর্ড হইতেছে নিউক্লিয়াস আর প্রোটন আবিষ্কার করেছেন। রাদারফোর্ড নিউক্লিয়াস আর প্রোটন আবিষ্কার করেছেন। আচ্ছা, কেউ কেউ বলতেছে স্যার কমেন্ট গুলো হাইড করে দিলে ভালো হয়, তুমি না দেখলেই তো হইলো। ঠিক আছে, আর ওই অথরিটি যে আসবে সে করবে। মানে তোমরা তো কমেন্ট করতে আসো নাই, তোমরা খালি কমেন্ট যার প্রয়োজন সে দিবা, আমি যখন দিতে বলবো সেটা। তাহলে রাদারফোর্ড বিজ্ঞানী নিউক্লিয়াস আবিষ্কার করেছেন আর প্রোটন আবিষ্কার করেছেন। আমার একটা প্রশ্নের উত্তর কে দিতে পারবা? অরবিট অরবিট সম্পর্কে ধারণা দিয়েছেন কোন বিজ্ঞানী? অরবিট সম্পর্কে ধারণা দিয়েছেন কোন বিজ্ঞানী? অরবিট সম্পর্কে ধারণা দিয়েছেন কোন বিজ্ঞানী? নায়ক ব্যাপারিজ না কি লেখছে? হ্যাঁ, অলরেডি আমি সঠিক উত্তর পেয়ে গেছি। অরবিট সম্পর্কে ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী নিলস বোর। এবার বলো, অরবিটাল সম্পর্কে ধারণা দিয়েছেন কোন বিজ্ঞানী? অরবিটাল সম্পর্কে ধারণা দিয়েছিলেন কোন বিজ্ঞানী? অরবিটাল সম্পর্কে ধারণা দিয়েছেন কোন বিজ্ঞানী? অরবিটাল সম্পর্কে ধারণা দিয়েছেন কোন বিজ্ঞানী? কে বলতে পারবা? বোর 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 বোর। অরবিটাল 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 সম্পর্কে ধারণা হয় নাই, কারো হয়নি, একজন অ্যান্সার দিতে পারো নাই। অরবিটাল সম্পর্কে ধারণা দিয়েছেন বিজ্ঞানী সমারফিল্ড। অরবিটাল সম্পর্কে ধারণা দিয়েছেন বিজ্ঞানী সমারফিল্ড। ওকে, বুঝতে পারছো? অরবিটাল সম্পর্কে ধারণা দিয়েছেন কে? অরবিটাল সম্পর্কে ধারণা দিয়েছেন বিজ্ঞানী সমারফিল্ড। বিজ্ঞানী সমারফিল্ড। ঠিক আছে, বিজ্ঞানী সমারফিল্ড অরবিটাল সম্পর্কে ধারণা দিয়েছেন। এবার কে বলতে পারবা ইলেকট্রনকে কণা বলেছেন? কোন বিজ্ঞানী ইলেকট্রনকে কণা বলেছেন? কোন বিজ্ঞানী ইলেকট্রনকে কণা বলেছেন? একটু শাহাদাতটা আসতে বলেন। ঠিক আছে, কোন বিজ্ঞানী ইলেকট্রনকে কণা বলেছেন? কোন বিজ্ঞানী ইলেকট্রনকে কণা কণা ইলেকট্রন ইজ এ পার্টিকেল। রাদারফোর্ড, নিউটন। আই হায় রে, নিউটন বলে দিছে। নিউটন বলেছেন আলো একটা কণা, ইলেকট্রনকে কণা বলে নাই। যে অ্যান্সার দিলা। আরেকজন বলছো ডি ব্রগলি, রাইসুল, লুই ডি ব্রগলি। তোমাকে মাইর দেওয়া উচিত, মাইর মাইর। ইলেকট্রনকে কণা বলেছেন বিজ্ঞানী নিলস বোর। ইলেকট্রনকে কণা বলেছেন বিজ্ঞানী নিলস বোর। ইলেকট্রনকে কণা বলেছেন বিজ্ঞানী নিলস বোর। ঠিক আছে, ইলেকট্রনকে কণা বলেছেন বিজ্ঞানী নিলস বোর। ইলেকট্রনকে কণা বলেছেন বিজ্ঞানী নিলস বোর। ওই যে হইতেছে নিচের ওইটা দাগটা চলে যায়, আর মাঝে মাঝে নেটের সমস্যা করতেছে। হ্যাঁ, চলে যায় একটু। ইলেকট্রনকে কণা বলেছেন বিজ্ঞানী নিলস বোর, আর নিচে দেখো লেখা আছে বিজ্ঞানী লুই দা ব্রগলি হইতেছে ইলেকট্রনকে কণা ও তরঙ্গ দুইটা কথা বলেছেন। ইলেকট্রনকে কণা এবং তরঙ্গ বলেছেন বিজ্ঞানী ডি ব্রগলি। ইলেকট্রনকে কণা এবং তরঙ্গ বলেছেন বিজ্ঞানী ডি ব্রগলি। আর ইলেকট্রন শুধু কণা বলেছিলেন বিজ্ঞানী বোর পরমাণু মডেল। তোমরা কি এই স্লাইডটা স্ক্রিনশট মেরেছো? মেরেছো? আমি সামনে যাব। আরে না, শোনো, একজন বলছে স্যার আমরা পড়তে আসি। স্যাররা যদি একটু না মারে তাহলে ছাত্ররা শিখবে কি হয় বলো? ভালোবাসার মার, এটাকে বলা হয় ভালোবাসার মায়ের। একটু ধমক না দিলে হয়? স্যার হইছি একটা ভাব আছে না? তোমরা যখন বড় হইবা দেখবা বলবা এই পারো না এই সেই। আরে আমি কত পারি নাই, আমার স্যার আমার কত ধমক দিছে। তাহলে ধমক খাইলে, যে ধমক খায় সে তত বড় হয়, যে যত ধমক খাইবা সে তত বড় হইবা। ক্লিয়ার? আমার স্যার কত ধমক দিছে, মায়েরও দিছে, তোমাকে তো কেউ মারে না। আমি তো মুখে মুখে বলি মাইট দিব মাইট দিব। আচ্ছা, এটার স্ক্রিনশট মারছো, আমরা সামনে চলে যাই। চলে যায়।
হুম, মাঝে মাঝে এটা চেঞ্জ করতে গেলে চলে যায়। আচ্ছা, এটা পড়াবো এখন। ওইটা কিভাবে আনবো? আচ্ছা, এই যে আমরা এখন একটু পাম পুডিং মতবাদটা পড়বো। পাম পুডিং মতবাদটা স্যার মানে খালি মনে রাখবা, দুইটা জিনিস মনে রাখবা। পাম পুডিং মতবাদটা বিজ্ঞানী থমসন দিয়েছেন। যেই মতবাদ হইতেছে একটা থমসন বিজ্ঞানী 1898 সালে বিজ্ঞানী থমসন বলছেন একটা পরমাণু হইতেছে পুডিং এর মতো। পুডিং খাইছো তোমরা? অবশ্যই খেয়েছো। পুডিং এর মতো পরমাণু হচ্ছে পুডিং এর মধ্যে। পুডিং এর মধ্যে যে কিসমিস গুলো থাকে না স্যার, পুডিং এর মধ্যে যে কিসমিস গুলো থাকে, ওই কিসমিস গুলো হচ্ছে তোমার ইলেকট্রন। আর পুরো পুডিংটা হইতেছে তোমার মানে পজিটিভ চার্জ। পুরো ইয়াটা হইতেছে পজিটিভ চার্জ। কথা ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে বিজ্ঞানী তোমার থমসম এই কথা বলেছেন। আবার এই মডেলটাকে অনেকে ওয়াটারমেলন বা তরমুজ মডেলও বলে। এই মডেলটাকে অনেক সময় তরমুজ মডেলও বলে। তরমুজ মডেল মানে কি? দেখো তোমরা তরমুজের চিত্র দেওয়া আছে। এই তরমুজের কালো কালো দানাগুলো হইতেছে ইলেকট্রন। আবার আর তরমুজের লাল পুরো জিনিসটা, ওই পুরো তরমুজটা হইতেছে পজিটিভ চার্জ। অর্থাৎ একেবারে সেই আজ থেকে কত বছর আগে, 1898 হলে 102 + 20 122 বছর আগে। 122 বছর আগে পরমাণুকে এইভাবে চিন্তা করা হইতো। রাদারফোর্ডটা না আসলে আমরা মনে করতাম পরমাণু মনে হয় এরকম তরমুজের মতোই। তরমুজের কণাগুলো হইতেছে কালা কালা কণা হইতেছে ইলেকট্রন, আর পুরো পরমাণুটা হইতেছে এই তরমুজটা। কথা ক্লিয়ার স্যার? সো এটাকে তরমুজ বলে, এটাকে কিসমিস মডেল বলে, এটাকে পুডিং মতবাদ বলে, এবং এই মতবাদের প্রয়োগ করতেছে বিজ্ঞানী থমসন, যে কিনা ইলেকট্রন আবিষ্কার করেছিল। ওকে স্যার? ক্লিয়ার স্যার? সামনে গেলাম। এবার আসলে আমরা রাদারফোর্ডের পরমাণুবাদটা পড়বো, দ্রুত আমরা পড়বো রাদারফোর্ডের পরমাণুবাদটা। ওরা যেন ওদের ইয়াগুলো না দেখতে পারে, এটা একটু করে দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, যেই স্যার তিনটা জিনিস লাগে একটু মনে রাখবা, রাদারফোর্ডের মতবাদে তিনটা পরীক্ষা করতে তিনটা জিনিস লাগে। একটা হইতেছে আলফা কণা লাগবে, 2 নম্বর হইতেছে স্বর্ণপাত লাগবে, 3 নম্বর হইতেছে তোমার একটা পর্দা লাগবে, যে পর্দাটা হইতেছে জিঙ্ক সালফাইড দ্বারা প্রলেপ দেওয়া হবে, যে পর্দাটার মধ্যে জিঙ্ক সালফাইড দ্বারা প্রলেপ দেওয়া হবে। কথা ক্লিয়ার? কয়টা জিনিস লাগবে? তিনটা। একটা আলফা কণা তৈরি হওয়ার জন্য একটা সেন্টার লাগবে রেডিও অ্যাক্টিভ, যাই হোক আলফা রশ্মি লাগবে, স্বর্ণপাত লাগবে, আর কি লাগবে? একটা জিঙ্ক সালফাইডের পর্দাযুক্ত একটা ইয়া লাগবে, মানে পর্দা লাগবে যেটা জিঙ্ক সালফাইডের প্রলেপ দেওয়া আছে। আমরা নেক্সট স্লাইডে যাই। ওকে, তোমরা কি আমার সবাই সবাই আমাকে দেখতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ? ওকে, শেয়ার শেয়ার। একটু হোল্ড করো তোমরা, একটু একটা মিনিট হোল্ড করো। এই যে এইটা, পরেরটা যাব। কি হয়েছে? একটু হোল্ড করো তোমরা, এটাই চলতেছে, ওইটা লাগবে না।
ঠিক হয়েছে? কমেন্ট লাগবে না, আমি পড়াইতে থাকি। তিন নম্বর। হুম হুম। এই তোমরা কি এটা দেখতে পারতেছো এখন? ওকে, এই যে বড় করবো। হ্যাঁ হ্যাঁ, এটাই দরকার, আর কেউ যেন কমেন্ট দেখতে না পারে, ওরা বসে বসে খালি দুষ্টুমি করে। আচ্ছা, এই যে ইয়ে করে না। ঠিক আছে, তাহলে আমরা রাদারফোর্ডের তিনটা জিনিস লাগলো আমাদের, গেল। পরের স্লাইডে আমরা যাই, পরের স্লাইডে যাই স্যার। শুধু এটা মনে রাখবা, উপকরণ আমার কি কি লাগতেছে: হিলিয়াম নিউক্লিয়াস আর পাতলা সোনার পাত। এই সোনার পাতের ব্যাসার্ধটা তোমরা একটু, পুরুত্বটা একটু মুখস্থ রাখবা। সোনার পাতের পুরুত্বটা একটু মুখস্থ রাখবা, 0.004 সেন্টিমিটার বা 4 × 10⁻⁶ মিটার। আর আমার যে সোনার পাটটা থাকবে, এই সোনার পাট সোনা মানে পর্দাটা থাকবে, সেই পর্দাটা জিঙ্ক সালফাইডের পর্দা দেওয়া থাকবে, জিঙ্ক সালফাইডের প্রলেপ দেওয়া থাকবে। ক্লিয়ার? পর্যবেক্ষণে আমরা কি দেখলাম? 20,000 কণিকার মধ্যে একটা কণিকা সোজা বিপরীত দিকে ফিরে আসে। এই হইতেছে আমাদের পর্যবেক্ষণ। তাছাড়া রাদারফোর্ড মডেলের আর কিছু পড়া নাই। আমি অলরেডি বলে দিছি যে বিজ্ঞানী রাদারফোর্ডই নিউক্লিয়াস আবিষ্কার করেছেন, বিজ্ঞানী রাদারফোর্ডই প্রোটন আবিষ্কার করেছেন। একটা প্রশ্নের উত্তর আমার তোমাদেরকে দিতে হবে, সেটা হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ডের মতবাদের তীব্র সমালোচনা করেছেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী রাদারফোর্ডের মতবাদের তীব্র সমালোচনা করেছেন কোন বিজ্ঞানী? কে বলতে পারবা? বিজ্ঞানী রাদারফোর্ডের তীব্র সমালোচনা করেছেন কোন বিজ্ঞানী? দেখি কে বলতে পারবা। সবার আগে সঠিক উত্তর দিয়েছে সামিরা রহমান, আর একজনও সঠিক উত্তর দিতে পারে নাই। তোমরা অনেকেই, সময় নাই তোমাদের এই ভুল উত্তর দেখার, তোমরা অনেকেই সবাই দিছো বোর 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 ডাল্টন। ডাল্টন কোনো সমালোচনাই করে নাই, বোর তো করেই নেই। বিজ্ঞানী ম্যাক্সওয়েল, বিজ্ঞানী ম্যাক্সওয়েল রাদারফোর্ডের মতবাদের তীব্র সমালোচনা করেছিলেন। বিজ্ঞানী ম্যাক্সওয়েল রাদারফোর্ডের মতবাদের তীব্র সমালোচনা করেছেন। সো প্লিজ রাইট ডাউন দ্য ইনফরমেশন, ম্যাক্সওয়েল রাদারফোর্ডের তীব্র সমালোচনা করেছেন। এখন আমরা পড়ব বিজ্ঞানী বোর মডেল। বিজ্ঞানী নিলস বোরের মডেল। স্যার, বিজ্ঞানী নিলস বোরের মডেল, তোমরা এটার একটু স্ক্রিনশট মারো, স্ক্রিনশট মারো, তোমরা একটু দেখো। এখানে দেখো বিজ্ঞানী নিলস বোর, বিজ্ঞানী নিলস বোর, বড় করি, বিজ্ঞানী নিলস বোর তিনটা স্বীকার্য দিয়েছিলেন। তোমরা এখান থেকে একটা কোশ্চেন হতে পারে যে নিচের কোনটি বিজ্ঞানী নিলস বোরের স্বীকার্য নয়। সো বিজ্ঞানী নিলস বোরের স্বীকার্য, হ্যাঁ বড় করেছি, আর একটু বড় করতেছি স্যার। এই যে বিজ্ঞানী নিলস বোরের হইতেছে শক্তি স্তর সম্পর্কে সে তোমার ধারণা দিয়েছেন, কণিক ভরবেগের সম্পর্কে ধারণা দিয়েছেন, আর বিকিরণ সম্পর্কিত মতবাদ দিয়েছেন। আমার প্রশ্নটার উত্তর দাও। তোমরা তো এটা পড়ছো, mvr equal to nh/2 পাই, mvr equal to nh/2 পাই তোমরা পড়েছো। প্রশ্ন হচ্ছে 2 নম্বর কক্ষপথের কৌণিক ভরবেগ কত? 2 নম্বর কক্ষপথের কৌণিক ভরবেগ কত? 2 নম্বর কক্ষপথের কৌণিক ভরবেগ কত? কতজন আছে অ্যাডমিট করতে হবে কিনা ওইটাকে, হ্যাঁ ওই জিনিসটা। 2 নম্বর কৌণিক ভরবেগ কত? কৌণিক ভরবেগ কত? নামাজ পড়তে গেছে অনেক, উত্তর দিতে পারছো? অনেকে লিখছে h/পাই। যারা h/পাই লিখছো, কাজী সামিয়া লিখছো 4, কাজী সামিয়া লিখছো 4 হবে না, এটা হবে h/পাই, h/পাই। ক্লিয়ার? কৌণিক ভর হইতেছে বিজ্ঞানী নিলস বোরের মতবাদ অনুসারে কৌণিক ভরবেগ হইতেছে mvr equal to nh/2 পাই, mvr equal to nh/2 পাই। ক্লিয়ার? এটা হচ্ছে তোমার। আচ্ছা
স্যার অনিশ্চয়তা নীতি কোন বিজ্ঞানী দিয়েছেন? হাইজেনবার্গ। অনিশ্চয়তা নীতি কে দিয়েছেন? বিজ্ঞানী হাইজেনবার্গ। কি বলেছেন হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি? যে ইলেকট্রনের ভর আর বেগ একসাথে পাওয়া সম্ভব না। জাস্ট এতটুকু মনে রাখবা, ইলেকট্রনের আর ভর আর বেগ একসাথে পাওয়া সম্ভব না, এই সম্পর্কে ধারণা দিয়েছিলেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী হাইজেনবার্গ। ইলেকট্রন ভর আর বেগ একসাথে পাওয়া সম্ভব না। আচ্ছা স্যার, হাইড্রোজেনের পরমাণু সীমাবদ্ধতা থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হইতেছে যে তোমার নিলস বোর শুধুমাত্র একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়ন ব্যাখ্যা করতে পারে। বিজ্ঞানী নিলস বোর শুধুমাত্র একটা ইলেকট্রন বিশিষ্ট। স্যার একজন লিখছে ক্যালকুলেটর ছাড়া এটা কিভাবে সম্ভব? খালি উত্তর হইতেছে এইচ বাই পাই, 2 নম্বর কক্ষপথে এন এর মান যদি তুমি 2 বসাও, উপরের 2 নিচের 2 কাটা, তখন উত্তর হইতেছে এইচ বাই পাই। শেষ। মমতাহিনা জান্নাত মিম, বুঝতে পারছো তোমার প্রশ্ন? আমি আরেকটা টপিক বলতেছিলাম স্যার, বোর পরমাণু মডেল শুধু হাইড্রোজেন অথবা হিলিয়াম প্লাস অথবা লিথিয়াম প্লাস এদেরকে ব্যাখ্যা করতে পারে। কেন ব্যাখ্যা করতে পারে? কারণ এদের একটা ইলেকট্রন আছে। বহু ইলেকট্রন বিশিষ্ট হইলে তাদের ব্যাখ্যা করতে পারে না। আচ্ছা, রাদারফোর্ড আর বোরের পরমাণু মডেলের বেসিক ডিফারেন্সটা কি? রাদারফোর্ড আর বোরের পরমাণু মডেলের বেসিক ডিফারেন্স হচ্ছে স্যার, রাদারফোর্ড মডেল কখনোই কক্ষপথ সম্পর্কে ধারণা দেয় না, বিজ্ঞানী নিলস বোর কক্ষপথ সম্পর্কে ধারণা দেয়। তোমরা চিত্রটা দেখতেছো, এটা থেকে একটু বোঝার চেষ্টা করো। তোমাদের লিখিত রিটেন কোশ্চেন এই জায়গাতে হতে পারে যে চিত্র দিয়ে বলতে পারে এই দুইটা কনসেপ্টের মধ্যে পার্থক্য করো। তাহলে দুইটা কনসেপ্ট তোমার চিত্র দেখে বুঝতে হবে যে কোনটা রাদারফোর্ডের, কোনটা নিলস বোরের। নিলস বোরেরটার মধ্যে অলওয়েজ ইলেকট্রন কক্ষপথে থাকবে এবং এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে ইলেকট্রন যাবে। ঠিক আছে স্যার? তাহলে কক্ষপথ সম্পর্কে যদি তুমি ধারণা পেতে চাও, কক্ষপথ সম্পর্কে যদি ধারণা পেতে চাও, তাহলে তোমাকে বোরের পরমাণু মডেল নিয়ে চিন্তা করতে হবে। আর রাদারফোর্ডের পরমাণু মডেলে তোমার কক্ষপথ সম্পর্কে কোনো ধারণা দেয় নাই। এই প্রশ্নটার একটু উত্তর দাও 1 মিনিটের মধ্যে। এই প্রশ্নটার উত্তর দাও 1 মিনিট না, সরি 10 সেকেন্ডের মধ্যে উত্তরটা দাও। 10 সেকেন্ড সময় নেই আমাদের। রাদারফোর্ডের নিউক্লিয়াস আবিষ্কারের পরীক্ষায় জিঙ্ক সালফাইড কেন ব্যবহার করেন? কোন হবে না, এটা হবে কেন ব্যবহার করেন। এ বি সি ডি, এ বি সি ডি কোনটা উত্তর হবে? উত্তর দাও, উত্তর দাও। আসে না, না তো কমেন্ট দেখা যাচ্ছে না তো। করতেছে করতেছে, তোমরা জানাচ্ছ এ বি সি ডির মধ্যে কোনটা? রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার পরীক্ষায় জিঙ্ক সালফাইড কেন ব্যবহার করেন? ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে স্যার বি। যারা সঠিক উত্তর দিয়েছো তাদেরকে ধন্যবাদ। সঠিক উত্তর হয়েছে বি।